উস্তাদ সারা, আমি বলা আর তুমি এলে গাঁজাখোর, আমাদের বুকে জড়ায় ধরছে। ৭৫-এ যে হত্যাকাণ্ড হলো, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলো, তারপরে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যেত না। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা নিজেই টিকমার্ক করেছে এই নামটি বাদ। এর চাইতে দুর্ভাগা আর কে থাকতে পারে? আমি সেই দুর্ভাগা। আমার ইনসুলিনের পয়সার দরকার। আমি তো লাস্ট 3টা ছবিতে সর্বস্ব হারিয়েছি। আমার ছেলের আমেরিকার টাকা তাও নষ্ট করেছি। আমেরিকায় বাঙালিদের লাক্সারিয়াস লাইফ লিড করতে হলে এখান থেকে লুট করে নিয়ে যেতে হবে টাকা। স্বাগতম শিল্পীর কথায় আজকে আমাদের সেটে এমন একজন আছেন যাকে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত। তিনি একজন কিংবদন্তি পরিচালক, প্রযোজক এবং অভিনেতা। সবাই তাকে চেনেন, হয়তো তার নামটাই একটা ব্র্যান্ড। তিনি হচ্ছেন আর কেউ নন, কাজী হায়াৎ স্যার। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? ভালো আছি। আমরা বেশ কিছুদিন আগে শুনেছিলাম যে আপনি খুব গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি ছিলেন। সেই সময়টা কিন্তু আমরা খুব টেনশন করছিলাম, চিন্তিত হয়ে পড়েছিলাম। আমরা আবারও আপনাকে খুব ভালোভাবে ফিরে পেয়েছি, এই জন্য আমরা খুবই আনন্দিত। এখন আপনার শারীরিক অবস্থা কেমন? ধন্যবাদ। এখন আমার শারীরিক অবস্থা বেশ ভালো আছি। তখন খুব খারাপ ছিল। ইভেন করোনার সময়, করোনা যখন হলো তার 3rd ডেতে আমার ছেলে আমেরিকা থেকে আসলো। আসার পরে ডাক্তারকে জিজ্ঞেস করলে ডাক্তার বলল যে, পরে শুনেছি ছেলে বলেছে যে আমরা আশা করতে পারছি না খুব ভালো, তবু দেখেন আল্লাহ কি করে। মানে হুট করে কি হয়েছিল? আপনি করোনা হয়েছিল? আচ্ছা আচ্ছা। তখন করোনার সময় পপুলার হসপিটালে। পরে তো ভালো হয়ে গেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায়। আচ্ছা, সেই সময় বেশ কয়েকটা ভিডিও ফুটেজও আমরা দেখেছিলাম যে আপনি আইসিইউতে ভর্তি। তো রিসেন্টলি আমরা একটু ব্যতিক্রমতা, আমি জানি না এই কথাটা জিজ্ঞেস করাটা কতটুকু ঠিক হচ্ছে, তারপরেও যদি অনুমতি দেন একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, অবশ্যই। আপনি রিসেন্টলি কি কোনো প্যারালাইসিস বা কোনো ঘটনা ঘটেছে আপনার সাথে, এরকম, বা স্ট্রোক? না, এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে আমার নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে শরীরে, মাথা কাঁপে। আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে ইট ইজ পার্কিনসন্স। এটা পিতামাতার সূত্রে প্রাপ্ত, এতে ক্ষতিকর কিছু নেই। আচ্ছা আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি বিখ্যাত একজন বিজ্ঞানীরও এই রোগটা হয়েছিল সম্ভবত। হ্যাঁ, হতে পারে। অনেকেরই পার্কিনসন্স থাকে, এখনো আছে। অল্প বয়সের ছেলে মেয়েদেরও পার্কিনসন্স থাকে। আচ্ছা আচ্ছা, এতে তো মানে শারীরিক কোনো জটিলতা বা কোনো সমস্যা সম্ভব না? কোনো জটিলতা। আমরা চাই আপনি অনেক বছর আমাদের মাঝে বেঁচে থাকেন এবং সুস্থভাবে বেঁচে থাকেন। একটা বিষয় জানতে চাই যে আপনি তো অনেক বছর ধরে, অনেক যুগ, কত যুগ হলো আপনার ক্যারিয়ারে? 1974 সালে ফিল্মে আসি। 1974 সালে, সেই থেকে প্রায় 51 বছর পর্যন্ত ফিল্মে আসি। বাহ, 51 বছর, কয়েক যুগ কিন্তু পেরিয়ে গেছে। একটু জানতে চাই যে আপনার কি মনে হয়, আপনার তো অনেক ভক্ত আছে, সেই ভক্তরা আপনার থেকে কোন 3টা বিষয় সবচেয়ে বেশি জানতে চায়? প্রথম বিষয় কোনটা? প্রথম বিষয় জানতে চায় তারা মান্নাকে নিয়ে খুব উৎসুক থাকে। পরবর্তীতে আমার ছেলেকে নিয়ে উৎসুক থাকে। তারপর আমার জীবনের শ্রেষ্ঠ ছবি কোনটি, সেই সব বিষয়েও জানতে চায়। আচ্ছা, যদি জানতে চাই যে জীবনের শ্রেষ্ঠ ছবি কোনটি, কি বলবেন? জীবনের শ্রেষ্ঠ ছবি আমি বলতে পারি না, তবে ব্যবসায়িক দিক থেকে এবং সুনামের দিক থেকে একটা ছবি খুব সর্বোচ্চ খ্যাতি লাভ করেছে, সেটা হলো আম্মাজান। আচ্ছা, আর যদি বলেন যে আপনার ছেলে মারুফ, মানে আমাদের অভিনয় শিল্পী কাজী মারুফ, তার জীবনে আপনার করা শ্রেষ্ঠ ছবি কোনটা, তাহলে কোনটা বলবেন? ইতিহাস, তার প্রথম ছবি, এবং সেই প্রথম ছবিতে সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে। এবং আমিও
শ্রেষ্ঠ পরিচালক হিসাবে পুরস্কার পেয়েছিলাম। আপনি এই শ্রেষ্ঠত্বের লড়াই নিজের সাথে নিজে করেছেন এবং 8বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, আমি যদি ভুল না করে থাকি। কোন কোন ক্যাটাগরিতে? চলচ্চিত্র লেখা, চলচ্চিত্র সংলাপ রচনা, চলচ্চিত্র পরিচালনায় 2বার, আর সংলাপ আর চিত্রনাট্য এবং কাহিনীকার হিসাবে। বাহ, এতবার আসলে এই সম্মাননা পাওয়ার পরেও আপনার জীবনে কি কোনো অপ্রাপ্তি আছে যে বাংলাদেশ বা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আপনাকে মূল্যায়ন করতে পারেনি কিছু কারণে, এমন মনে হয়? না না না, আমার সিনেমা ইন্ডাস্ট্রির উপর কোনো ক্ষোভ নাই। সমগ্র চলচ্চিত্রের উপর ক্ষোভ আছে যে চলচ্চিত্রে আমার খ্যাতি হলো, যে চলচ্চিত্রে আমি বেঁচে থাকলাম এতদিন, যে চলচ্চিত্রে আমাকে এই ক্যামেরার সামনে নিয়ে এসেছে, যে চলচ্চিত্রের জন্যে আপনারা আমাকে অনেক কথা জিজ্ঞেস করছেন, চোখের সামনে সেই চলচ্চিত্রটাকে শেষ হতে দেখলাম, শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্র যেখানে 1200 সিনেমা হল ছিল সেখানে মাত্র 27-28টা সিনেমা হল জীবিত, সিনেমা হল যাকে বলে, এবং যেখানে সিনেমা দেখানো হয়। সিনেমা মানে আমি তাকেই বলবো যেটা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় সেটাই সিনেমা। আচ্ছা, মোবাইলে যেটা প্রদর্শিত হয়, টেলিভিশনে যেটা প্রদর্শিত হয় সেটাকে আমি সিনেমা বলতে রাজি না। সিনেমা বলতে রাজি আছি আমি তাকে যেটা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। তো সেই সিনেমা বলা চলে একেবারে শেষের পথে। আচ্ছা, এই আক্ষেপটা তাহলে আপনার আছে, তাহলে সেটা থেকে উত্তরণের কোনো পরামর্শ কি আমাদেরকে দেবেন বা ইন্ডাস্ট্রিকে দেবেন? উত্তরণের পরামর্শ, ট্যালেন্টেড ছেলে আছে, নতুন নতুন ছেলে চেষ্টা করছে। যেমন আমি নাম বলতে পারি একজনের নামই, রায়হান রাফি। এই ছেলেটা বেশ খেটে খুঁটে চেষ্টা করছে। তারপর আর একটা ওই যে আমি কাস্টিং ছিলাম ছবিতে, ইন্ডিয়াতে বোম্বেতে শুটিং হলো। আচ্ছা, ছেলেটার নাম এই মুহূর্তে সরি আমি মনে করতে পারছি না। এদের প্রচেষ্টা আছে মানে এই সিনেমা বানানোর প্রচেষ্টা যাদের আছে তাদেরকে আমি স্বাগত জানাই, কারণ সিনেমা একেবারে প্রান্তিক মানুষের বিনোদন দেয় এবং প্রান্তিক মানুষরা এই সিনেমা দেখে আনন্দ পায়, তারা সিনেমা দেখে শিক্ষা পায়, সিনেমা দেখে তারা সময় অতিবাহিত করে, এবং সিনেমা দেখে যুব সমাজ, যেটা আজ অনেকে বলে, আমি বলবো না যে ধ্বংস হয়ে গেছে, আমি বলবো যে আমাদের দেশের যুব সমাজের অনেকটা ডিরেইলড হয়ে গেছে, মানে পথভ্রষ্ট হয়ে গেছে অনেকটা বর্তমান সিনেমা দেখে। না, তাদের এই সিনেমা দেখে তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে আনা যেত সিনেমা দেখিয়ে, কারণ তারা এই সিনেমা হলে সময়টুকু ব্যয় করত, সেই সময়টুকু তারা অন্তত অন্য চিন্তা থেকে দূরে থাকতো, খারাপ চিন্তা থেকে দূরে থাকতো। যেমন এটা আমরা কিশোর বেলায় শুনি নাই বা যৌবনে শুনি নাই, একটা কথা কিশোর গ্যাং, অর্থাৎ কিশোর ছেলেরা গ্যাং তৈরি করে তারা হাইজ্যাক করছে, তারা ছিনতাই করছে, তারা মাদক সেবন করছে। তো এই থেকে বোধহয় মুক্তি পাওয়ার পথ ছিল সিনেমা। যদি সিনেমাকে উন্নয়ন করা যেত এবং সিনেমাকে যদি একেবারে প্রান্তিক মানুষের কাছে নিয়ে যাওয়া যেত।
এই যে সিনেমা হলগুলো কমে যাচ্ছে, তার মধ্যে কিন্তু একটা কথা শোনা যায় যে একটু আগে যদি আমরা বিবেচনা করি, অশ্লীল সিনেমা যখন ঢুকে গেল, তারপরে কিন্তু আস্তে আস্তে হলগুলো বন্ধ হওয়া শুরু করলো এবং সেগুলোকে রিপ্লেস করে সেগুলোতে শপিং মল তৈরি করা হলো। তো আপনার কি মনে হয় যে এই অশ্লীল সিনেমাগুলো সিনেমা হলে ঢুকে যাওয়ার পেছনে আসলে কারা দায়ী ছিলেন? একটা গ্রুপ দায়ী ছিল, সিনেমারই লোক। তারা অতি লোভী হয়ে সাময়িকভাবে তারা ব্যবসা পেয়েছে, ব্যবসা হয়েছে তাদের ছবি, কিন্তু সমগ্রভাবে পরবর্তীতে সিনেমার শিল্পের যে ক্ষতি হয়েছে তা তারা জানতো না। তো ওই আর একটা হলো ভিডিও পাইরেসি। এই সিনেমার লোকরাই জড়িত থেকে ভিডিও পাইরেসি করত, শত্রুতামূলক কারুর ছবি সুপারহিট হলে, দর্শক নন্দিত হলে তখন ওই এক গ্রুপ ছিল, তারা ঈর্ষান্বিত হয়ে ভিডিও পাইরেট যারা পাইরেসি করত তাদের সাথে মিলে ভিডিও পাইরেসি করত। এখনো তো সেটা হচ্ছে, শাকিব খানের অনেক মুভি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হলে চলাকালীন অবস্থায় 2-3 দিনের মধ্যেই আমরা সেগুলোকে মোবাইলে দেখতে পাচ্ছি। তো এগুলো তাহলে কিভাবে নির্মূল করা যেতে পারে, কি পরামর্শ আপনার? এগুলো নির্মূল করার পথ হলো সরকার ইনিশিয়েটিভ নেবে, মন্ত্রণালয় ইনিশিয়েটিভ নেবে, কমপ্লেইন করলে সাথে সাথে পুলিশ গিয়ে খুঁজে এদের বের করে শাস্তি দেবে, আইনের আওতায় আনবে। আচ্ছা, খুব ভালো একটা পরামর্শ আপনারা দিয়েছেন। একটু জানতে চাই, যদি কিছু না মনে করেন, কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম, যেটা হচ্ছে বরবাদ সিনেমা যখন মুক্তি পায়, সাকিবিয়ান ভক্তরা বা সাকিব ভক্তরা আপনার গাড়ি আটকানো হয় এবং আপনাকে খুব কিছু কথা বাকবিতণ্ডা হয়, এবং আপনার কিছু ভিডিও আমরা দেখেছি যেখানে আসলে আপনি বলছিলেন যে আমারও ছেলে মারুফেরও ভক্ত আছে, এরকম একটা ঘটনা হয়। এই যে সাকিবিয়ানদের সাথে বাকবিতণ্ডার কাহিনীটা আসলে কি ছিল? আমরা কিছুটা জেনেছি যে আপনি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে যেহেতু একজন সম্মানিত সদস্য, আপনি বরবাদ সিনেমার কিছু ভায়োলেন্সের দৃশ্য কেটে দিয়েছেন বা কেটে দেওয়ার পরামর্শ দিয়েছেন, এই কারণে সাকিবিয়ানরা আপনাকে গাড়ি রোধ করে বাকবিতণ্ডা করেছে। এই ঘটনাটা আসলে সত্য নয়। আমি একা ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্য ছিলাম না, অনেকেই ছিল। তারা সবাই মিলে মতামত দিয়ে কিছু দৃশ্য ছবির থেকে বাদ দিতে বলেছিল। তো আমি যেহেতু দৃশ্যমান, মানে আমাকে যেহেতু চেনে মানে ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসাবে, সেই হেতু আমার গাড়ি আটকে দিল। আর যারা সদস্য তাদের কিন্তু ধরেনি, তাদের চেনেও না। তো ভাবলো যে তাদের ক্ষোভটা হলো আমি জড়িত ছিলাম। আসলে আমি ওই ছবিতে অভিনয় করেছি, আমি ওই ছবির ক্ষতি চাইনি, আমি ওই ছবির কোনো রকম ক্ষতি হোক তা চাইনি। এবং যেসব দৃশ্য কর্তন করতে বলা হয়েছিল সেগুলো সংযুক্ত থাকলে খুব একটা ক্ষতি হতো না, সমাজের বা দেশের খুব একটা ক্ষতি হতো না। কি ধরনের দৃশ্য কর্তন করা হয়েছিল বা এই কথাটা বাইরেও কিভাবে গেল সাথে সাথে, এটা একটু আমাদের জানার আগ্রহ। এটা যাবে না কেন? আজকাল তো মোবাইলের যুগ, সেন্সর বোর্ডেও তাদের লোক থাকে, সবারই লোক থাকে, তারা হয়তো লিকেজ করেছে কথা। আর যে দৃশ্যগুলো ছিল সে দৃশ্যগুলো পরে সংযোজিত হয়েছে, সিনেমাতে সংযোজিত হয়েছে। নির্বিচারে পুলিশকে হত্যা করা, তারপর সাকিবের অতিরিক্ত মাদক সেবনের সে চাঙ্গা হয়ে ওঠে, মানে এটাকে এনকারেজ করা হয় যে মাদক সেবনে এনকারেজ করার জন্য। এটা ছিল ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের মন্তব্য। আচ্ছা, অনেক
বড় বড় শিল্পীরা বা আমরা বিভিন্ন মহলে শুনেছি এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে দুঃখ প্রকাশও করেছে যে আপনি মানে নিঃসন্দেহে আপনি একজন আমাদের দেশের অনেক বড় সম্পদ বা অনেক গুণী একজন মানুষ, আপনাকে এই যে মানুষ গাড়ি আটকে সেখানে অপমান অপদস্থ করা হয়েছে, এটা কতটুকু সত্য? সেখানে কি আসলে আমাকে অপমান কোনো কিছু করা হয়নি, আমার গাড়িটা আটকে দিয়ে জানতে চেয়েছে সিনেমাটার কি খবর, সেটা ওরা যে ভিডিও করেছে আমি জানতাম না। আচ্ছা আচ্ছা। তো শুধু গাড়িটা যখন আটকে দিয়েছে তখন আমি চিৎকার করে বলেছি যে তোমরা কারা, তখন ওরা বলেছে আমরা সাকিবিয়ান। তখন আমি বলেছি যে আমারও কিন্তু ভক্ত আছে, আমার ছেলেরও ভক্ত আছে, আমার গাড়ি আটকানোর সাহস পেলে তোমরা কোত্থেকে? এই হলো ঘটনা। টোটাল ঘটনাটা 2 কিংবা 3 মিনিটের ঘটনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে আমাকে ওই সেন্সর মানে সার্টিফিকেশন বোর্ডের, ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের যে দারোয়ান ছিল সে ওদের সরিয়ে দিয়ে আমার গাড়িটা বের করে দেয়। আচ্ছা, এই বিষয়টা কি পরবর্তীতে, যেহেতু শাকিব খানের সাথে আপনার বেশ কয়েকটা মুভিও হয়েছে, বা আপনার, আমি যদি ভুল না করে থাকি, আপনার শেষ পরিচালনা করা সিনেমা শাকিব খান এবং বুবলির বীর সিনেমা, তো এই কথা কি ওনার কান পর্যন্ত গিয়েছে কিনা, বা আপনার কাছে দুঃখ প্রকাশ বা কোনো কিছু বলেছে কিনা? না না, আমার কাছে দুঃখ প্রকাশ করার তো কিছু আসে, মানে ঘটনা ঘটেনি। আমি সাকিবের উপর কোনো দোষ দেই না এই কারণে, কারণ কারা করেছে কে করেছে সেটা সাকিবও জানে না। তো সাকিব কেন দুঃখ প্রকাশ করবে? সাকিব হয়তো দুঃখ পেয়েছে মনে মনে, আমার কাছে কোনো দুঃখ প্রকাশ করেনি। আচ্ছা আচ্ছা, আমরা যেহেতু আপনাকে পেয়ে গেছি, আমাদের মনে অনেক প্রশ্ন, কিন্তু আপনার কাছে অনুমতি চাচ্ছি প্রথমেই, যদি অনুমতি দেন তাহলে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। অবশ্যই। এই বছর যদি বলি যে কততম জন্মদিন উদযাপন করলেন? 78 পার হলো। 78? হ্যাঁ। মার্শাল্লাহ, আপনি দীর্ঘায়ু হোক আপনার। আমরা চাই 150 বছর জন্মদিন আমরা একদম ধুমধাম করে করব। আর একটু জানতে চাই যে আমি যতটুকু শুনেছি যে বহু আগের ঘটনা, যদিও, যে রমিসা হায়াত আমাদের যিনি ভাবি বা ম্যাডাম, তিনি ছিলেন হচ্ছেন কম্পোজার, সিঙ্গার, সং কম্পোজার আজাদ রহমানের বোন। এবং আপনি একটা সিনেমা নিয়ে, আপনার প্রথম সিনেমা, সেই সিনেমা নিয়ে যখন আজাদ রহমানের স্টুডিওতে আপনি গিয়েছেন, সেখানে আপনি ভাবিকে দেখতে পান। না, স্টুডিওতে না, স্টুডিওতে না, বাসায় গিয়েছিলাম। আচ্ছা, বাসায় দরজা খুলে দিয়েছিল আচ্ছা, এই রমিসা হায়াত। তারপর আমি বাইদি বাই আজাদ রহমানেরও একজন চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল, তো সেই তার মাধ্যমে প্রস্তাব দেই যে আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। এটা কি লাভ এট ফার্স্ট সাইট? না, লাভ এট ফার্স্ট সাইটও বলে না। তাহলে দরজা খোলার পরে কিভাবে কুপকাত? আমি অনেকটা ফাজলামি করে, এর পরবর্তীতে আমি বিয়ে করলে যে এত প্রবলেম হয় সেটা জানলে আমি বিয়ে করতাম না। মানে তো তারপরে বিয়ে যখন হতে যাচ্ছিল, মানে বিয়ে যখন একেবারে নিকটবর্তী চলে এলো, তখন আমার কাছে, যখন আমার গায়ে হলুদ টলুদ দেওয়া হলো, তখন আমার কাছে কেমন যেন বেশ অস্বস্তিকর লাগতে লাগলো যে কেন আমি এসবের মধ্যে গেলাম। এই হলো ঘটনা। তো এখনো আমাদের দাম্পত্য জীবন সুখের এবং কোনো কলহ হয়নি, এবং সে আমাকে প্রতিনিয়ত সাহায্য করেছে। যেমন আজও আমি কি কাপড়টা পরবো সে জিজ্ঞেস করেছে, এবং সেই কাপড় খুলে সে রেডি করে দিয়েছে, এবং কি শাল নেব, কোট পরবো না শাল পরবো না শার্ট পরবো, সে বলেছে শাল নিতে এবং এই লাল শালটা নিতে। তো তার মধ্যে আমার মধ্যে খুব ভালো আন্তরিকতা। এখন সে আমার অনেক কাছের মানুষ। এখন তো সারা জীবনই তো আপনার কাছের মানুষ হয়েই আপনার পাশে ছিলেন। বললেন যে লাভ এট ফার্স্ট সাইট না, আমরা যেমন সিনেমাতে দেখি যে নায়ক নায়িকার যখন পরিচয় হয় একটা বাতাস বয়ে যায়, লা 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 গান বাজে, এরকম ছিল না। তাহলে কি ভেবে আসলে দ্বিতীয়বার কোনো আর দেখা হয়নি বিয়ের আগে? তাহলে প্রস্তাবটা কেন আপনার পক্ষ থেকে গেল?
প্রস্তাবটা গেল বিয়ে অনেকটা ফাজলামি করতে করতে। আচ্ছা, মানে কোনো কিছুই ভালো লাগেনি ভাবির আপনার? না, ভালো লেগেছিল তার চেহারা। আর একটা কথা বলা, একটা কথা বলেছিল সে, আজাদ রহমান বাসায় নেই, আপনারা চলে যান। শুধু এই একটি কথা বলেছিল। তো এই সময়ে আমি যতটুকু দেখেছিলাম ততটুকুই ভালো লেগেছিল, আর সেই ভালো লাগা থেকেই প্রস্তাব দেওয়া। তখন তো মাত্র আপনার ক্যারিয়ার শুরু হচ্ছে, আপনিও জানতেন না যে এখানে আপনি ভালো করতে পারবেন হ্যাঁ, কিনা। সেইটাই কথা, যে আমি কি করতে পারবো না, মানে দোলা চলে ছিলাম। তো সেই সময়ে বিয়ে করাটা একটা দারুণ রিস্কি বিষয় ছিল। আচ্ছা, আলাদা ঘর ভাড়া করা, বিয়ে করে আলাদা সংসার করা, এটি একটি দারুণ রিস্কি সাবজেক্ট ছিল আমার কাছে। এই রিস্কটাতে কিভাবে কারণ উতরালেন? বিয়েতে খরচপাতি আছে, খাওয়াতে হয়, বিয়েতে গয়নাপাতি দিতে হয়, সেসবগুলো আমার বড় ভাই ছিল তখন সিও রেভিনিউ বলতো। আচ্ছা, সেই সিও রেভিনিউ চাকরি করতেন উনি, কাজী খুরশিদ আনোয়ার, তার কথা বলতে হয়। তার অবদান অনেকটা ছিল, সে আমাকে অনেক আগ্রহী করেছিল বিয়েটা করার জন্য। আপনার বাবা মা? আমার বাবা মা খুব একটা তাদের কাছে জিজ্ঞেস করিনি, শুধু লাস্ট গায়ে হলুদের দিন তারা আমাকে গায়ে হলুদ দিয়েছে। আচ্ছা, মানে একটু অমত ছিল কি পরিবার? না, আচ্ছা, অমত ছিল। বাহ। প্রথম যখন সংসার শুরু করলেন কোন এলাকায় শুরু করলেন? ঢাকার? ঢাকার নয়াটোলা। নয়াটোলা। কেমন ছিল বাড়িটা, মনে আছে? বাড়ি ছিল একটা টিনের ঘর, 950 টাকা ভাড়া। সেটাও মনে আছে? হ্যাঁ। বাহ। একদম বিয়ের পর ভাবি আপনাকে কোন উপহারটা দিয়েছিলেন বা আপনি কোন উপহারটা দিয়েছিলেন সেটা কি মনে আছে? না, এসব আর উপহার মনে নাই, তবে সে আমাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছিল। আমি যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমার কোনো ফিউচার নেই, তখন আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমার যে কোনো ফিউচার নেই, এ নিয়ে তার কোনো আক্ষেপ ছিল না। সে ভেবেছিল যে এর যেহেতু লেখাপড়া জানা আছে, সেহেতু, এবং আজাদ রহমানও ভেবেছিল, তার পরিবারও ভেবেছিল, যেহেতু সে লেখাপড়া জানে এবং দেশের গ্রামের বাড়ির অবস্থা সম্পন্ন ঘরের ছেলে, সেহেতু ও পিছে পড়ে থাকবে না, ও নিশ্চয়ই উঠে আসবে। আর এই উঠে আসার আশ্বাস নিয়েই তার সেই বিয়েটা হয়েছিল। কি চমৎকার স্বীকারোক্তি। আমি শুনেছি কাজী মারুফের মুখ থেকেই একবার গণমাধ্যমে শুনেছিলাম যে আপনি একটা সময় সিনেমার জন্য কেঁদেছেন, কোনো একটা সিনেমার জন্য আপনি কান্নাও করেছেন। তো এই সময়গুলো নিশ্চয়ই খুব ভালো ছিল না? আপনি অনেক সময় ডিসহার্টেন হয়ে যেতেন, অনেক সময় ডিপ্রেশনে চলে যেতেন। সিনেমা জগৎ তো ডিপ্রেশনের জগৎ, আমি ভুল যদি না করে থাকি। সেই সময়টা ম্যাডাম কিভাবে আপনার হাতটা ধরে? আমি সিপাহী ছবি 1975-এর পরে, 75-এ যে হত্যাকাণ্ড হলো, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলো, তারপরে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যেত না। তাই? যেটা আমি একজন মুক্তিযোদ্ধা হয়েও সিনেমাতে মুক্তিযুদ্ধ কোনো কথা বলতে পারি নাই। আমি সেই দুঃসাহস নিয়ে মুক্তিযুদ্ধের পটভূমিতে আমি বোধহয় সিনেমা অঙ্গনের প্রথম ব্যক্তি যে 1975-এর পরে মুক্তিযুদ্ধের পটভূমিতে একটা সিনেমা তৈরি করলাম। তার নাম ছিল সিপাহী। তো সেই ছবিটা আটকে দিয়েছিল সেন্সর বোর্ড, তখন তার নাম ছিল সেন্সর বোর্ড, ফিল্ম সেন্সর বোর্ড, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড আটকে দিয়েছিল এবং আমাকে অনেক ভুগিয়েছে। মানে আমি দিনের পর দিন ঘুরেছি সচিবালয়, সেন্সর বোর্ড এবং মেম্বারদের কাছে,
কেউ আমাকে খুব একটা পাত্তা দেয়নি, এবং তাদের অধিকাংশ লোকের বক্তব্য ছিল, ইভেন আমার সিনেমার লোকেদেরও বক্তব্য ছিল, আরে বেটা সিনেমা প্রেম ভালোবাসা নিয়ে সিনেমা বানায় মানুষ, তুই গেছিস মুক্তিযুদ্ধ নিয়ে ছবি বানাতে কেন? তুই এখন কান্নাকাটি করতেছিস কেন? আমার পেছন থেকে আমার সতীর্থ পরিচালকরাও বলেছে কথা, যে তুই এখন কান্নাকাটি করিস কেন? আরও তো বিষয়াদি ছিল, আমরা যেসব বিষয় নিয়ে সিনেমা তৈরি করি, তুই সেসব বিষয় নিয়ে কেন সিনেমা তৈরি করিসনি? এখন কান্নাকাটি করিস কেন? তো এগুলো শুনে অনেক কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, কেঁদেছি। ইভেন একটা দিন ছিল, মানে তখন আমার কাছে একেবারেই টাকা পয়সা ছিল না, মানে আমার বাড়ি ভাড়া তো দিতেই পারতাম না, একটা ঈদে ছেলে মেয়ের কাপড় চোপড়ও কিছু দিতে পারছিলাম না পয়সার অভাবে, এবং আমি খুব কেঁদেছিলাম তখন যে সিনেমা করতে এসে আমার এত বড় বিপদ হবে, এবং আমাকে কেউ সহযোগিতা করে নাই। সিনেমার লোকেরা যে আমার পাশে এসে দাঁড়াবে তেমন কোনো বন্ধু বান্ধবও ছিল না। একমাত্র একজন বন্ধু ছিল মোহাম্মদ হান্নান, চাষি নজরুল, এরা আমার পাশে থাকতো, সান্ত্বনা দিত, কিন্তু তাদেরও আর্থিক সীমাবদ্ধতা ছিল, যার ফলে তারা অর্থকড়ি দিয়ে সহায়তা না করতে পারলেও আমাকে অন্তত বুদ্ধি দিয়ে সাহায্য করেছে। সেই সময়টা কি এমন হয়েছে যে ম্যাডাম কোনো গহনা বা কিছু বিক্রি করে আপনাকে দিয়েছে যে ঠিক আছে তুমি আবার ঘুরে দাঁড়াও, বা এরকম কিছু? না, এমন কিছু হয়নি। তবে প্রথম ছবিতে, দি ফাদার ছবিতে যখন রিলিজ করতে টাকা পাচ্ছিলাম না, দি ফাদার ছবিতে যখন 25,000 টাকা শর্ট পড়লো, যখন ওকে এসে বললাম যে প্রথম ছবি দি ফাদারের টাকা শর্ট পড়েছে, এই টাকা তো পাচ্ছি না কোথাও, আমি মুখ ফুটে বলেই ফেললাম, তোমার গয়নাগুলো দেবে? ও অকপটে বলল, নিয়ে যাও, এগুলো আমার কোনো প্রয়োজনে আসবে না, যেহেতু এগুলো আমি পড়ি না, সেহেতু এটা নিয়ে যাও, এটা যদি তোমার কাজে লাগে তাহলে কাজে লাগাও। এবং আমি সেই 25,000 টাকা বন্ধক রেখে 25,000 টাকা তুলে দিয়েছিলাম প্রযোজকের হাতে। আচ্ছা, তারপর তো নিশ্চয়ই ভাবিকে অনেক গহনা কিনে দেওয়া হয়েছে পরবর্তীতে? না, গহনা তার দুর্ভাগ্য, তার যে গহনাপাতি কিনে আমি দিয়েছিলাম তা মাঝখানে মিডল এজে, মানে আমাদের দাম্পত্য জীবনের একদম মিডল এজে আমার ঘরটা চুরি হয়ে গেল। ঘর চুরি হয়ে গেছে? ঘর চুরি হয়ে গয়নাপাতি সব নিয়ে গেল। তারপরে আর তারও লোভ হয়নি কোনো গয়নাপাতি নেওয়ার, টুকটাক যা ছিল সেটাই সে পরে, এবং নিজের ছেলে যখন একটু রোজগার করে সে পয়সা দেয়, তাই দিয়েই গয়না টয়না পরে। আর আছে তার, এখন তার অত চাহিদা নেই। না, সেটা তো নিঃসন্দেহে আমরা বুঝতেই পারছি, নাহলে একদম শূন্য পকেটে আপনার হাতটা ধরতেন না ভাবি, তাই না? একদমই তাই। কাজী মারুফ এখন আমেরিকায় থাকছেন, আপনার ছেলে। তো সেই সময়টা আপনার দুজন সন্তান আছেন, আপনার একজন মেয়েও আছেন, তিনি আসলে কি করছেন? ওনার সম্পর্কে তো আমরা কিছু জানি না। তিনি শিক্ষকতা করছেন। আচ্ছা। তিনি এই কয়েকদিন আগে ব্র্যাক ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুইস্টিক ইংলিশে মাস্টার্স করলো। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ভালো, আমরা জানতে পারলাম তার সম্পর্কে। আপনি মাঝখানে রেডিওতে ঢুকেছিলেন এবং সেখানে আপনি অ্যানাউন্স করতেন। আজকে অনেক বছর পর নিশ্চয়ই আমি যদি আপনাকে বলি যে কাজী হায়াতের নতুন একটা সিনেমা আসছে, এটা যদি একটা অ্যানাউন্স করা হয়, আপনি কি আমাদেরকে করে দেখাবেন?
কাজী হায়াতের নতুন সিনেমা তো কিছুদিন আগেও হয়ে গেল, গ্রিন কার্ড। তো অ্যানাউন্স, আমি যেটা বলছেন ভয়েস দিতাম না, আচ্ছা ভয়েস দিত নাজমুল হোসাইন এবং মাজহারুল ইসলাম। আচ্ছা, আর আপনি ওখানে কি করতেন? আমি কিছু করতাম না। আমি এক সময়ে রেডিওর, মানে সিনেমার আগে রেডিওর অ্যানাউন্সার হওয়ার জন্য আমার দারুণ ইচ্ছে ছিল এবং রেডিওর খবর পড়ার জন্য আমার খুব ইচ্ছে ছিল, যার ফলে ওখানে অডিশন দিয়েছি, খবর পড়েছি, অ্যানাউন্সমেন্ট করেছি। কিন্তু একটা দুর্ভাগ্য হলো যে আমি 7 দিনের প্রোগ্রাম যখন রেগুলার হলো পেলাম, সেই প্রোগ্রাম হাতে পাওয়ার একদিন পরে আমার মা মারা যায় দেশে। আমি রেডিওর কাউকে না বলে ভোরেই চলে যাই আমার বাড়িতে, গ্রামের বাড়িতে, এবং 7-8 দিন থাকি সেখানে। এই যে অনুপস্থিত থাকাটা, এটি আমার জন্যে খুব পীড়াদায়ক ছিল। পীড়াদায়ক মানে কি, আমি আর লজ্জায় ভয়ে আর রেডিওর কাছে যাইনি। আপনি একটা আজব মানুষ, গেলেই তো হতো। আচ্ছা যাই হোক, এখন আর আফসোস করে লাভ নেই, আপনি তো তার থেকে অনেক বড় একটা পজিশনে আছেন। একটু জানতে চাই যে, আমরা সবাই জানি যে মান্নাকে আপনি সিনেমায় এনেছেন, কিন্তু তার আগে আপনি দীপজলকেও, যদি ভুল না করে থাকি, ওনারও প্রথম কাজ কি আপনার হাত ধরেই কিনা? দীপজলের প্রথম কাজ আমার হাত দিয়ে নয়। দীপজলের প্রথম কাজ হলো টাকার পাহাড় ছবিতে সে নায়কের ভূমিকায় অভিনয় করেছিল, মন্তাজুর রহমান আকবর পরিচালিত। আচ্ছা, কিন্তু খলনায়ক বা ভিলেন হিসাবে প্রথম না আসে আমার ছবিতে, তেজি ছবিতে। আচ্ছা আচ্ছা, শুরুর দীপজল এবং এখনকার দীপজল যদি ছোট্ট একটা পার্থক্য বলতেন। শুরুর দীপজলও যা ছিল এখনো তাই আছে, ভালো ভালো ছেলে, ভালো ছেলে। এই যে ইয়েতে দেখছি, আমি ইউটিউবে দেখছি অনেক কথা তাকে নিয়ে বলা হচ্ছে, এগুলোতে আমি খুব কষ্ট পাচ্ছি। দীপজল আসলে যা বলা হচ্ছে, দীপজল আসলে এই ধরনের ছেলে না। যদি সরাসরি বলি, মানে ওনার বোন ওনাকে সম্পত্তি দখলের একটা এলিগেশনস দিয়েছে গণমাধ্যমে। এটা জানি না, ওদের সম্পদের বিষয়টা জানি না, সম্পদের ভাগ বাটোয়ারা বিষয় জানি না। তবে যেটা বলা হচ্ছে, মানে একেবারে অমানবিক বলা হচ্ছে, এই এতটা অমানবিক দীপজল না। যাক, মান্নার প্রসঙ্গে চলে আসি। চিত্রনায়ক প্রয়াত মান্না আমাদের সবার অনেক পছন্দের, যার শুরুটা আপনার হাত ধরে। আমি একটা বিশেষ খবর শুনেছি, আপনার মুখ থেকেই শুনেছি গণমাধ্যমে। প্রথম যখন প্রস্তাব দেওয়ার জন্য মান্নার বাসায় আপনি যান সিনেমার প্রস্তাব দেওয়ার জন্য, তখন মান্না আপনাকে, চিত্রনায়ক প্রয়াত মান্না আপনাকে সন্ত্রাসী ভেবেছিল এবং ভেবেছিল আপনি তাকে তুলে নিয়ে খুন করবেন। এটা কি সত্যি? এরকমই একটা ধারণা হয়েছিল তার। আচ্ছা, হয়েছিল তার বলেই সে প্রথমে রাজি হয়নি। এবং যখন আমি বুঝতে পারলাম যে সে কোনো একটা বাধা পাচ্ছে, তখন আমি তাকে বললাম, যদি ছবিটা করতে ইচ্ছে হয় তাহলে কাপড় চোপড় নিয়ে সিনেতান স্টুডিও ছিল তখন, মিরপুরে একটা স্টুডিও ছিল, সেই সিনেতান স্টুডিওতে চলে এসো। এটি আবার দীপজলের বড় ভাইয়ের ছবি, বড় ভাই প্রযোজক ছিল। আচ্ছা আচ্ছা, মানে তার বক্তব্য ছিল যে ওই দিন সূর্য ডোবার আগে ছবি শুরু করতে হবে এবং 1 মাসের মধ্যে শেষ করতে হবে। তো মান্নাকে বললাম যে তোমার যদি ইচ্ছে থাকে যেও। ঠিকই দেখলাম যে সূর্য ডোবার আগে সে চলে গেছে ইয়েতে, স্টুডিওতে, সংশয় উপেক্ষা করে। তখনকার মান্না নিশ্চয়ই, পরবর্তীতে শেষ মুহূর্তে আমরা মান্না ভাইকে যেভাবে দেখেছি তেমন না, অনেক হ্যাংলা পাতলা ছিল আমি যতটুকু শুনেছি। সেই সময়কার একটু বর্ণনা দেন না, মান্না কেমন ছিল? হ্যাঁ, মান্না হ্যাংলা পাতলা ছিল, কিন্তু মান্নার, আমি আকৃষ্ট হয়েছিলাম মান্নাকে দেখে। মান্না নতুন মুখের সিলেক্ট হয়েছিল, সেই নতুন মুখের একটা অনুষ্ঠান হয়েছিল নতুন মুখের শিল্পীদের নিয়ে,
সেখানে সে একটা নাচ পরিবেশন করেছিল। সেই নাচটা ছিল খুব সুন্দর, মানে তখনকার বলা যায় মিঠুন চক্রবর্তীর মতো নেচেছিল। আচ্ছা, তাই দেখেই আমি খুব আকৃষ্ট হয়েছিলাম যে এই ছেলেকে নায়ক নিলে বোধহয় নাচ টাচ ভালো করতে পারবে। মানে সিনেমায় নাচ গানও একটা উপাদান, বিনোদনের খোরাক। একদম। সেই হিসাবে আমি তাকে সিলেক্ট করি। পরিচালকের চোখ কিন্তু ভুল করেনি, এটা কিন্তু বলাই যায়। তবে যেটা হয় যে অঘোষিত একটা মনোমালিন্য আপনাদের মধ্যে ছিল, এটা লোকমুখে আমরা শুনি। কার সাথে? মান্নার সাথে আপনার যে জুটিটা, বলা যায় যে নায়ক নায়িকা জুটি আমরা দেখি, কিন্তু কখনো ডিরেক্টর নায়ক জুটি কিন্তু আমরা দেখি না। কিন্তু এই জুটিটা কিন্তু একদম সেরা ছিল সেই সময়, এবং অঘোষিত একটা মনোমালিন্য নাকি ছিল, এটা লাস্টের দিকে হয়েছিল এটা। সেটা কি নায়ক মান্না যখন সুপারস্টার হয়ে গেলেন, তখন কি কিছুটা আমার অহমিকা শেষ চলে ছবি, এসেছিল? ওকে নিয়ে শেষ ছবি ছিল মিনিস্টার। সেই ছবির শেষ দৃশ্যের শেষ শুটিং এর দিনে সে একটা মন্তব্য করেছিল। সেই মন্তব্যে মানে আমার অ্যাসিস্ট্যান্টরা ক্ষুব্ধ হয়েছিল, ক্ষুব্ধ হয়ে আমাকে সেই কথাটা বলে দিয়েছিল পরবর্তীতে। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কি নায়ক মান্না নির্ভর হয়ে গেলাম, মান্না আমাকে তার উপর নির্ভরশীল মনে করছে, তো ছাড়ো মান্না, দেখি আমি নিজে আবার জিরো থেকে শুরু করতে পারি কিনা। আমি বক্তব্যটা কি আমরা শুনতে পারি? খালি খালি শুনে আর লাভ নাই। তো তো সেই দিন আমি আমার ছেলেকে রাত্রের মধ্যেই গল্প তৈরি করলাম, আমি ইতিহাস ছবির। এক রাত্রে গল্প তৈরি করে রাত 2টোর সময় আমি তারে গিয়ে বললাম যে তুমি নায়ক হবে এবং আগামী 7 দিনের মধ্যে শুটিং হবে। সে বিষয়টা একেবারেই আমলে নিল না। সে ভাবলো যে আব্বা বোধহয় কোনো দুঃস্বপ্ন দেখেছে কিংবা খারাপ কিছু শুনেছে, কি করে আমাকে নায়ক বানাবে, কথা কেমন করে ভাবছে। সে বয়সও তো অল্প ছিল তখন, একেবারেই অল্প বয়স ছিল তখন। সে বলল যে ঠিক আছে যাও, তুমি এখন ঘুমাও গিয়ে, পরে দেখা যাবে। পরে খাবার টেবিলে যখন আমি কথাটা রিপিট করছি, তখন সে তার মাকে বলতেছিল, মা জানো রাত্রে উঠে গিয়ে বলতেছে যে নায়ক হতে হবে, এখনো আবার বলতেছে আমাকে নায়ক হতে হবে। এ কেমন কথা আব্বা? আমি এই কথা আমি সিরিয়াসলি বলতেছি, আমি এই কথা কখনো ভাবি নাই যে আমি নায়ক হব সিনেমার। আমি বললাম যে দেখো, আমার ইজ্জত এবং সম্মানের বিষয়, তুমি যদি এই কথাটা শোনো তাহলে কি তোমার ইচ্ছে করবে না আমার কথাটা শুনতে? তারপর রাজি করাতে পেরেছিল। তারপর রাজি হয়ে। লোকমুখে যে একটা কথা শুনি যে নায়ক মান্না নাকি নায়ক মারুফকে অনেক বেশি হিংসে করতেন, এ কারণে আপনাদের মধ্যে দূরত্বটা তৈরি হয়েছিল। না না, তখন দূরত্ব তৈরি হয়নি, তখন তো মারুফ আসেনি। কিন্তু মারুফ যখন আসলেন তখন কি নায়ক মান্না তাকে হিংসে করতেন? একটু তো করতোই, একটু তো জেলাস থাকেই। তার হাতের একজন পরিচালক ছুটে যাওয়া, তার নিজের ছেলেকে নিয়ে ছবি বানানো এবং সেই ছবি বক্স অফিস হিট করা, এগুলো তার কাছে একটু ঈর্ষা, একটু কষ্টদায়ক তো লাগেই। সেও তো মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ ছিল। এবং আমি যদি ভুল না করে থাকি, নায়ক মান্না আপনাকে বাবা ডাকতেন। হ্যাঁ, তারপরও আমাকে সে বাবা ডাকত। এবং সে মৃত্যুর আগের দিন পর্যন্ত সে যেখানেই কথা বলেছে, যেখানে ইন্টারভিউ দিয়েছে, এবং সে বলেছে যে কাজী হায়াৎ আমার পিতার মতো, আমার চলচ্চিত্রের পিতা। পিতার মতো না, আমার চলচ্চিত্রের পিতা কাজী হায়াৎ। কি দারুণ সম্পর্ক। কিন্তু এই যে কিছুটা ঈর্ষান্বিত যে আমার বাবা কেন ছোট ছেলেকে দিয়ে করাচ্ছে, কেন বড় ছেলেকে দিয়ে করাচ্ছে না, আপনার কাছে এটা ঈর্ষা থাকেই। সেটা আপনার মানে কানে কি করে এসেছিল? ঈর্ষা থাকেই, ঈর্ষা থাকেই। ঈর্ষা মানুষের মধ্যে থাকবে না কেন? মানুষ মাত্রই তার জ্ঞান বুদ্ধি থাকলে তার ঈর্ষা থাকবে। তার থেকে একজনে বড় হলে তার একটা কমপ্লেক্স তৈরি হবে তার মধ্যে। একই
বন্ধু বান্ধব দুইজনে মিলে যদি কাজ করে, তার মধ্যে একজন যদি একটু বেশি বেনিফিশিয়ারি হয়, তখন আরেকজন একটু ঈর্ষান্বিত হবেই। আপনার কানে নিয়ম। এসেছিল কোনো কথা এরকম? না, আমার কানে যে কথাটা বারবার আমি বলতে চাচ্ছি না, সেটা হলো মান্না আমার অ্যাসিস্ট্যান্টদের বলেছিল, অ্যাসিস্ট্যান্টরা বলছিল যে তাড়াতাড়ি আসেন, মেকআপ রুমে সাংবাদিকদের সাথে কথা বলছিল। তখন আমার অ্যাসিস্ট্যান্টরা গিয়ে, একজন অ্যাসিস্ট্যান্ট গিয়ে বারবার বলতেছিল যে মান্না ভাইয়া আসেন, সেটে আসেন, রাত হয়ে যাচ্ছে, শুটিংটা শেষ হবে না, আজকে শেষ হবে কিন্তু শুটিং। তখন সে এক সময় বলেছিল, এই বেটা, আমি মুখে রং না মাখলে তোদের কিন্তু ভাত নাই, তোর ওস্তাদেরও ভাত নাই। তো এই কথাটা তারা তাৎক্ষণিকভাবে আমাকে বলে নাই, পরবর্তীতে ছবিটার ডাবিং শেষ হয়ে যাওয়ার পর আমাকে বলল যে এই কথা বলেছে। তখন আমি ভাবলাম যে তাহলে কি আমি মান্নার উপর নির্ভরশীল হয়ে গেছি? মান্না মনে করে এর জবাব তো দিতে হয় মান্নাকে। আপনার মধ্যে অভিমান তৈরি হয়েছে। যাক, তারপর আমি যতটুকু জানি যে বাবা ছেলের এই দূরত্ব, এই অভিমানটা আবার ঠিকঠাক হয়, এবং আপনারা, আমি যদি ভুল না করে থাকি, প্রয়াত মান্না যখন আমাদের ছেড়ে চলে গেলেন তার ঠিক আগেই আপনাদের একটা ছবির সাইন হয়েছিল এই পুনর্মিলনীতে। সেই সিনেমাটার নামটা আমি একটু জানতে চাই, ভুলে গেছি। শ্রমিক নেতা। ওটা কি শুটিং শুরু হয়েছিল? না, শুটিং শুরু হয়নি। হঠাৎ করে মান্না আমার ঘরে চলে গেল, গিয়ে 1 লাখ টাকা দিয়ে আসলো আমার সাইনিং মানি, যে শ্রমিক নেতা অমুকের প্রডিউসার, এই ছবিটা আপনি অত তারিখ থেকে শুটিং শুরু করবেন। আর কোনো কথা আমি শুনতে চাই না। আমি ভাবলাম যে মান্নার বোধহয় বুদ্ধি এসেছে মাথায়, যে মারুফ থেকে কাজী হায়াতকে সরিয়ে আনতে হবে, না হলে মারুফ হয়তো তার অপোনেন্ট হতে পারে, কিন্তু মারুফ অপোনেন্ট হওয়ার মতো না, পজিশন ছিল না। মান্নাই ছিল। মান্নার মৃত্যুতে বোঝা গিয়েছিল মান্নার জনপ্রিয়তা কোথায়। তো মান্নার জনপ্রিয়তা ছিল অনেক ঊর্ধ্বে। আমি এমন জনপ্রিয় নায়ক আমাদের দেশে দ্বিতীয়টি দেখিনি। শাকিব খান বোধহয় বেশ জনপ্রিয়। এই সব হিসেব মিলাতে গিয়ে আমার বলতে হয় মান্না ভালো ছেলে ছিল। আপনার কি মনে আছে যে শেষ কথা কি ছিল ওনার সাথে আপনার? হ্যাঁ। কি কথা ছিল মান্নার সাথে? একেবারে বৃত্তের মতো। মানে একটা বিন্দু থেকে শুরু হয়ে ঘুরে আর এক বিন্দুতে এসে ওই সেম বিন্দুতে এসে শেষ হয়, ঠিক তেমনি একটি বিন্দুর মতো ছিল তার লাইফ। তার লাইফ শুরু হয়েছে আমাকে দিয়ে, আবার শেষ হয়েছে তার ক্যামেরার শেষ শটটি আমার সাথে, আমি আর্টিস্ট হিসাবে। মানে ওই সেটেই উনি স্ট্রোক করেছিলেন? ওই সেটে না, তার পর দিন। আচ্ছা। ওই যে চলে গেল, শেষ শটটি দিয়ে চলে গেল তাড়াতাড়ি, হায়াত ভাই আসি, আমি যাচ্ছি। যাওয়ার আগে সে আবার বলল যে আসেন আমরা একটা স্টিল তুলি। স্টিলও তুলল আপনার সাথে? হ্যাঁ। এবং সেই স্টিলের যে ক্লিকটা, সেটাই ছিল ফটোগ্রাফির শেষ শট মান্নার। কি চমৎকার আপনার বিশ্লেষণ, যে বৃত্তের মতো আবার ওই বিন্দুতে এসে থেমে গেল। আমরা আসলে চিত্রনায়ক মান্নার মতো তো দ্বিতীয় মান্না আর কখনোই তৈরি হবে না। তবে আপনার সাথে সবচেয়ে বেশি সময়, আমি যদি ভুল না করে থাকি, যে সবচেয়ে ইমোশনাল সময়, একদম শুরুর সময়টা যার সাথে আসলে তৈরি হয়, তিনি তো আসলে, তার সাথেই তো সব আবেগের কথাবার্তা বলা হয় বা ইমোশনাল সময় তৈরি হয়। চোখটা বন্ধ করলে আপনি আসলে মান্নার কোন কথাটা মনে করতে পারেন সবার আগে, বা কোন চেহারাটা দেখেন? আমরা চোখ বন্ধ করলে মৃত মানুষের চেহারা দেখি না, আপনি কি তাকে কিভাবে দেখেন চোখ বন্ধ করলে? চোখ বন্ধ করলে আমি তাকে দেখি, আমি একদিন বলেছিলাম তাকে কোনো একটা অনুষ্ঠানে,
হুম আমি আর সে দুইজনেই অতিথি ছিলাম। একটা বিকলাঙ্গ ছেলে, মানে প্রতিবন্ধী ছেলে নাচছিল গ্রুপ ডান্সের মধ্যে। তার ক্লান্তি এবং দেখে আমার মনে হচ্ছিল যে আমাকে যে পুরস্কারটা দেবে, আমিও পুরস্কার প্রাপ্ত ছিলাম, মান্নাও পুরস্কার প্রাপ্ত ছিল। আমি বলিনি, কিন্তু মান্না জানে না। মান্না আগে উঠলো স্টেজে, মান্নাকে আগে পুরস্কার দিল। মান্না তখন দেখি ঠিকই প্রতিবন্ধী ছেলেটাকে ডেকে তার হাতে পুরস্কারটা তুলে দিল। ফিরে এলে আমি বললাম, মান্না, তুই আমার সবটুকু রপ্ত করেছিস, ইভেন আমার মনের কথাও তুই রপ্ত করেছিস, তোকে ধন্যবাদ। বাহ, খুব সুন্দর একটা স্মৃতি আপনি আমাদেরকে জানালেন। আমরা শুনেছি মান্না ভাই যখন প্রথম সিনেমা করলেন আপনার সাথে, তখন আপনাকে না জানিয়েই ইন্ডিয়াতে গিয়ে নাকের পলিপাস অপারেশন না না না, এটা ছবির শেষে যখন ওকে আমি ডাবিং করতে পারলো না, ভয়েসটা নাকা, বহু চেষ্টা করেও পারলাম না ওকে দিয়ে ডাবিং করাতে। ওই ছবিটা ছিল, ছবিটার নাম ছিল পাগলি। সেই পাগলি ছবির ওর ভয়েসটা দিয়েছিল আসাদ ভাই, অভিনেতা আসাদ, জীবিত আছেন উনি, কিংবদন্তি অভিনেতা। তো সেই আসাদ ভাই দিয়েছিল ভয়েসটা। তো ও বারবার বসে থাকতো, খুব কষ্ট পেত যে আমার কণ্ঠ আর একজনে দিচ্ছে। তো তারপরে ও আমাকে বলল যে কেন আমাকে করলেন। আমি বললাম যে তোমার ভয়েসটা নাকা, নাক দিয়ে কথা বের হয়, তুমি, আমার মনে হয় সামথিং প্রবলেম তোমার, সায়েন্টিফিক্যালি বা ফিজিক্যালি একটু প্রবলেম থাকতে পারে তোমার। মানে এটা কি মেয়েদের মতো নাকি নাসাল যে শব্দটা ওটা চলে আসতো? না, নাকে পলিপ ছিল তার। ও আচ্ছা আচ্ছা, একটা নাক আটকা ছিল। আচ্ছা আচ্ছা, মানে ঠান্ডা লাগলে যেমন ভয়েসটাও হয় আর কি। ও এটা জানতে পেরে ও নাকের ডাক্তারের কাছে যায়, নাকের ডাক্তার বলে যে হ্যাঁ আপনার পলিপ আছে। তখন সে গোপনে চলে যায় ইন্ডিয়া গিয়ে সে ওই পলিপটার অপারেশন করে আসে। সিনেমার প্রতি কি দায়িত্ববোধ, আর কি মানে বলে না সিনেমা পাগল একজন মানুষ ছিলেন উনি। বলে নাই কাউকে। পরে আপনি জানলেন কবে? পরে আমাকে যখন দ্বিতীয় ছবির ডাবিং করার জন্য যখন আমি ডাকলাম, বললো আমার ডাবিং আমি করব। আমি বললাম নাকা তোর কি হয়েছে? আমাকে কানের কাছে গিয়ে বলল যে হায়াত ভাই, আমার নাকে পলিপ হয়েছিল, আমি অপারেশন করে ঠিক করে এসেছি ইন্ডিয়ার থেকে, এখন দেখেন। এবং দেখলাম ঠিক। খুবই চমৎকার। লোকমুখে একটা কথা শুনি, মানুষ মানে ভক্তরা বলে যে মান্না শেষ সময়ে অনেক বেশি চাপ নিয়ে ফেলেছিলেন এবং এই সিনেমা থেকে এই সিনেমা থেকে মানে শিডিউল পাওয়াই যাচ্ছিলেন না, এবং নিজে না খেয়ে না দিয়ে শরীরের প্রতি অনিয়ম করে তারপরে শিডিউলগুলোকে ফিল আপ করার চেষ্টা করতেন বা মানুষের কথা রাখার চেষ্টা করতেন। এ কারণেই অতিরিক্ত শারীরিক এবং মানসিক চাপে তিনি আসলে আমাদের ছেড়ে চলে গেছেন। জীবন মৃত্যু তো আল্লাহর হাতে, তারপরেও ভক্তরা এই কথাটা বলে। আপনার ক্ষেত্রে কি মনে হয়? আপনি তো সবচেয়ে কাছের একজন। অনেকটা তাই। যেমন আমি যেদিন মারা গেল তার আগের দিন একই ছবিতে অভিনয় করছিলাম, তো যা বললাম যে স্টিল, শেষ স্টিলটা আমার সাথে তুলেছে। ও মেকআপ রুমে এসে আমাকে বলল যে হায়াত ভাই, ও খুব কৃপণ ছিল, আমি ওকে খুব কৃপণ বলতাম, এমনিতে ছিল কিনা জানি না, তবে আমি কৃপণ বলতাম। তো ও বলল যে হায়াত ভাই, 1 লাখ টাকা দিয়ে আসতে কেমন লাগে বলেন, কলিজাটা ছিঁড়ে গেল। আমি বললাম কেন? একজন প্রডিউসারের নাম বলল, সেই প্রডিউসারের ছবিটা করতে পারবো না, শিডিউল দিতে পারবো না, সেই জন্যে 1 লাখ টাকা, তার 1 লাখ টাকা ফেরত দিলাম। সেটা বোধহয় কয়েকদিন আগে প্রয়াত প্রযোজক শেখ নজরুল সাহেবের, কয়েকদিন আগে মারা গিয়েছেন তিনি। শেখ নজরুল সাহেবের ছবি
এবং সে টাকা ফেরত দিয়ে এসে বলেছিল যে টাকাটা ফেরত দিয়ে এলাম। বুঝতে পেরেছি। তার মানে খুব শিডিউল জটিলতা ছিল এবং শারীরিক মানসিক চাপও ছিল ওনার মধ্যে। একটা বিষয় আমি শুনেছি, আমি জানি না কতটুকু সত্য, আমার মনে হয়েছিল যে আপনার সাথে দেখা হলে আমি কথাটা জিজ্ঞেস করে নেব। সেটা হচ্ছে সালমান শাহ তিনি আপনার কাছে একবার এসেছিলেন এবং আপনাকে খুব আবদার করেছিলেন, অনুরোধ করেছিলেন যে তাকে নিয়ে একটা সিনেমা তৈরি করার জন্য মৃত্যুর আগে। হঠাৎ করে আমি ডাবিং করছি, সালমান শাহর সাথে আমার খুব একটা পরিচয় ছিল না, কিছুই না। এই দেখা হলে হাই হ্যালো করতো। তো হঠাৎ করে আমার ডাবিং থিয়েটারের মধ্যে আমি ডাবিং করছি, সেই সময়ে সে আমাকে ডেকে নিয়ে, ডাবিং এর এখান থেকে ডেকে নিয়ে, ওস্তাদ এদিকে আসেন একটা কথা বলি, আপনার একটা ছবিতে আমি অভিনয় করতে চাই, আমি যেন একটা পুতলা পাই এরকম চরিত্র দেবেন আমারে। কি পাই? পুতলা মানে পুরস্কার পাই, ও এরকম একটা চরিত্র দেবেন আপনি আমাকে। তারপর এটাও বলেছিল, আমি এখন 4 লক্ষ টাকা নিচ্ছি, আপনার থেকে 2 লাখ টাকা নেব, বলবেন না কেউ রে। কত ইচ্ছে ছিল আপনার সাথে কাজ করার, তারপর হলো না কেন? হলো না, সে মরে গেল। ও তার কিছুদিন পরেই। আল্লাহ তাকে বেশ নসিব করুক। এবং বর্তমানে এই যে এত বছর পর সালমান শাহর আবারও মৃত্যু রহস্য উন্মোচনের কিন্তু একটা এটি নিয়ে আমি কিছু কোনো মন্তব্য করতে চাই না। আমি একেবারেই মন্তব্য করতে খুব লজ্জা পাই এবং অনেক দিন হয়ে গেছে তার মৃত্যু। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আল্লাহ তাকে ভালো রাখুক, এটাই কামনা করব। চমৎকার। কাজী মারুফকে যখন সিনেমায় আনলেন, একদম আনাড়ি একজন ছেলে, এবং কখনো তো ভাবেও নি উনি যে আসলে সিনেমায় আসবেন, তখন এমন হতো না যে সিনেমার শর্ট যখন দিতেন বাবা ছেলের মধ্যে একটু হয় না যে আব্বু করবো না আর চলে যাচ্ছি, এরকম ঘটনা ঘটেছে? একটু শুনবেন? একটা শর্ট 12 বার এনজি করেছে, আমার পছন্দ হয়নি। আচ্ছা, পছন্দ হচ্ছিল না, কিন্তু ও ভাবছিল ও যা দিচ্ছে ওর অনুযায়ী, মানে ওর সাধ্য অনুযায়ী দিচ্ছে এবং এর চাইতে ভালো আর দিতে পারবে না। তো এক সময় সে বলল যে আমি আর পারবো না, আমি যাই গিয়ে। তখন আমি তাকে বলেছিলাম, এখানে আমি বাবা কাজী হায়াত না, আমি একজন পরিচালক কাজী হায়াত। আমার সেট থেকে কোনো হিরো হিরোইন ইচ্ছে করলেই চলে যেতে পারে না, তুমিও পারবে না, তোমাকে এই শট ওকে করতেই হবে, যতবার লাগে ততবার আমি নেব। এবং তার পরের বার আমি যখন সিরিয়াসলি বুঝালাম তাকে এই করে এরকম করো, তখন সেই শট 13 নম্বরে ওকে হলো। কোনো শর্ট না পারাতে বা বারবার এনজি দেওয়াতে বা কথা না শোনাতে আপনি পেটাননি কখনো? না, তা করিনি। এমন হয়নি না? আচ্ছা, যেটা আমরা জানি যে নায়ক মারুফের মধ্যে কিন্তু অনেক সম্ভাবনা ছিল, তো অনেক ভক্তরা কিন্তু কষ্ট পায়, মনক্ষুণ্ণ হয়, আপনার প্রতি দুঃখ প্রকাশ করে যে কেন আসলে নায়ক মারুফ আমাদেরকে কতগুলো ইতিহাস, অন্ধকার, অন্য মানুষ, ক্যাপ্টেন মারুফ, ওরা আমাকে ভালো হতে দিল না, এগুলো কিন্তু একদম ভিন্ন ধর্মী একটা সিনেমা হিসেবে সেই সময় বলা যায় যে ব্লকবাস্টার হিট। তারপরও পরবর্তীতে কেন আমরা কাজী মারুফকে পেলাম না, এই আফসোসটা কেন থাকতে হলো? আস্তে আস্তে আমাদের সিনেমাটা ওই ইয়েতে, যেটা বলছিলেন আপনি শুরুতে, অশ্লীলতা এবং ভিডিও পাইরেসি, এর কারণে আমাদের সিনেমার শিল্পটা একেবারে ধ্বংসের দিকে চলে গেল। আমার অফিস ছিল তারপরেও অনেক দিন, এবং তারপরে আমি কয়েকটা ছবি বানিয়েছি, যেমন ইভটিজিং, তারপর সর্বনাশাইয়া বা ছিন্নমূল, এই
সব ছবিগুলো মারুফকে দিয়ে বানিয়েছি, চেষ্টা করেছি আপ্রাণ, কিন্তু পারিনি অশ্লীলতা এবং ভিডিও পাইরেসির কারণে। হলগুলো কি এই সিনেমাগুলো নিচ্ছিল না এরকম কিছু? নিচ্ছিল, কিন্তু আর আমি কুলাতে পারছিলাম না লোকসান দিয়ে। ওহো, আচ্ছা। লোকসান দিয়ে তারপর আমি এক সময় অফিসটা ছেড়ে দিলাম। এই কারণে কি এই যে এখন কাজী মারুফ আমেরিকায় আছেন, তিনি ওখানে আসলে সংসার করছেন, তো এই কারণেই কি চলে যাওয়া, নাকি দেশে আপনি নিরাপত্তা বোধ করছেন না ছেলের, এই জন্য বিদেশে পাঠিয়ে চলে যাওয়া না, ও এখানে কি করবে আর, ও ভালোই করেছে, ও বিয়ে করে চলে গেছে। নিঃসন্দেহে উনি ভালো আছেন। হ্যাঁ, আপনার খোঁজ খবর তো সবসময় নেওয়া হয় না? হ্যাঁ অবশ্যই, দৈনিকই ফোন করে। আচ্ছা আচ্ছা, আপনি যাওয়া আসা করেন? হ্যাঁ আমি যাই, হুম হুম। আমার এখনো ভিসা আছে, অনুরোধ করছে যাওয়ার জন্য, আমি যাই নাই, যাব না বলছি বারবার, তারপরও চেষ্টা করছে। কেন দেশ ছেড়ে যেতে চান না কেন? ভালো লাগে না, আমাদের এই সোসাইটি, আমাদের এই সমাজ আর আমেরিকার সমাজ এক না। ওখানে কেউ কাউকে চেনে না। ঘরের আমার মতো বয়সের মানুষ ঘরে শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা, একটা বিষয় একটু শুনতে চাই, যে যখন সাকিব বুবলির সিনেমাটা আপনি করলেন, বীর সিনেমা, সেই সময়টা কিন্তু গণমাধ্যমের থেকে অনেক চাপ ছিল, আমি যদি ভুল না করে থাকি, এবং আমরা তো এখন অনেকটাই স্পষ্ট যে সে সময় বুবলি ওয়াজ প্রেগনেন্ট, এবং সেই সময় গণমাধ্যমরা আপনাদের শুটিং সেটে ঢুকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো ধারণ করত, বা আপনি একজন পরিচালক হিসেবে তো তাদের গার্ডিয়ান ছিলেন। সে সময়টা এই গোপনীয়তা রক্ষা করার ক্ষেত্রে আপনার উপরও কি চাপ এসেছিল কিনা, বা আপনিও চেষ্টা করেছেন কিনা, না, জানাতেন? সত্যি কথা বলতে কি, আমি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কখনো ঘাটতে চাইনি, কোনো কিছুই ঘাটতে চাইনি। তবে লাস্টের দিকে আমার ক্যামেরাম্যান বলতেছিল যে ওর তো এর নিচে শর্ট ধরা যাচ্ছে না। হ্যাঁ ভাই, আমি কেন, খেয়াল করেন না আপনি, কি বোকা নাকি, মনে হচ্ছে না প্রেগনেন্ট? তখন আমি একদিন তাকিয়ে দেখলাম সত্যি আসলে প্রেগনেন্ট। তো এই কথা আর আমি জিজ্ঞেস করলাম না কাউকে, আমি কোনো রকম ভাবলাম যে যত তাড়াতাড়ি পারি ছবিটা শেষ করি, এবং তাড়াহুড়া করেই ছবিটা শেষ করেছিলাম। সেখানে আমরা কিছু গানেও দেখেছিলাম যে জামা কাপড় পরার ক্ষেত্রেও একটু গোপনীয়তা রক্ষা, বা ঢিলা ঢালা পোশাক ওই রকম, সেটা কি আপনি মানে তখন না জেনেই এই ধরনের পোশাক নির্বাচন করার ক্ষেত্রে বলেছিলেন নাকি? তখন জানাজানি আমাদের মধ্যে, ইউনিটের লোকেদের মধ্যে জানাজানি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তো গণমাধ্যম থেকে কোনো চাপ ছিল আপনার উপর, না, বা কেউ জিজ্ঞেস করা, বা এই জিনিসটা? আমাকে কখনো কেউ জিজ্ঞেস করেনি। আচ্ছা, একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, একটা গণমাধ্যমে আমি দেখলাম আপনি বলছিলেন যে হিরোদের দাড়িতে ভালো লাগে না, হিরোদের দাড়িতে আসলে আনস্মার্ট লাগে। এই বিষয়টা যে এখন তো অনেক হিরোরা আসলে দাড়ি রাখছে, এই বিষয়টা কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন কিনা? আমার ভালো লাগে না, এটা হলো আমার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, অনেকের ভালো লাগে, অনেকের ব্যক্তিগত বিষয়, সেটা ভালো লাগা না লাগা একেবারে অ্যাবসলিউটলি তোমার এবং আমার। এবং খোঁচা খোঁচা দাড়ি বা একটু আনস্মার্ট থাকা দাড়ি, এটা ভালো লাগে, কিন্তু যখন সেই দাড়িটা একেবারে এত বড় হয়ে যায় তখন কিন্তু আমার খারাপ লাগে যে এ তো মাদ্রাসার ছাত্র মনে হচ্ছে ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে হিরোদের আসলে আউটলুকিংটা কেমন হওয়া উচিত আপনি যদি? অবশ্যই মানে ক্যারেক্টার অনুযায়ী, সেই অনুযায়ী চেহারা ভালো হওয়া উচিত। ক্যারেক্টারটা যেটা, সেই ক্যারেক্টারের মানুষটা হওয়া উচিত। আচ্ছা আচ্ছা, মানে কমার্শিয়ালের ক্ষেত্রে তখন হচ্ছে একটু ফ্রেশ যেন লাগে। সব সময় সব ছবিতেই যে ক্যারেক্টার যাকে দেওয়া হয় সেই ক্যারেক্টারের সেই মানুষটা হওয়ার সে চেষ্টা করবে। একটা মুচির চরিত্র যদি দেওয়া হয় একটা ছেলেকে, সেই মুচি হওয়ার জন্য যেন সে চেষ্টা করে, এটাই থাকবে আমার সাজেশন। বাহ, কাবলিওয়ালা
অনেকগুলো ভাষায় কিন্তু নির্মিত হয়েছে এবং আপনার নির্মিত কাবলিওয়ালাও, সত্যি কথা বলবো, আমরা যখন ছোটকালে বড় হয়েছি, এটা একটা আবেগ হয় না, যে ছোটবেলার একটা আবেগ, তেমন কাবলিওয়ালা ওয়াজ আওয়ার আবেগ, যে এত সুন্দর মেকিং এবং দিঘির যে চমৎকার অভিনয়, সেটা সত্যিই প্রশংসনীয়। একটু জানতে চাই যে কাবলিওয়ালা যখন করেন, আচ্ছা আপনার কাছে থেকে জানতে চাই, খুব জানার ইচ্ছে, যে এই যে অনেকগুলো ভাষায় তো নির্মিত হয়েছে কাবলিওয়ালা, আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে? আমার কাছে কাবলিওয়ালা সম্পর্কে অনেক প্রশ্ন আছে। কাবলিওয়ালা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠার একটা গল্প, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এই 2 পৃষ্ঠার গল্পকে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র দিতে তাতে নিশ্চয়ই অনেক অলংকার, অনেক কাহিনী আরো জুড়ে দিতে হবে তার ভেতরে, বিশ্বাসযোগ্য করে। তো সেই হিসাবে একটা কথা কেউ ভাবেনি, এই যে কিছুদিন আগেও কাবলিওয়ালা মিঠুন চক্রবর্তী করলো, মিঠুন চক্রবর্তীও কি কাবলিওয়ালা সম্পর্কে একবার ভাবেনি যে কাবলিওয়ালার বাড়ি হলো আফগানিস্তানে। আফগানিস্তান থেকে তখন এক ধরনের ব্যবসায়ী, তখন এক ধরনের লোক হিজরত করা, মানে হিজরত না, ব্যবসা করতেই চলে আসতো আমাদের এই এলাকায়, সাবকন্টিনেন্টে। হ্যাঁ, এই এলাকায় তারা ব্যবসা করতো এবং তারা নির্দিষ্ট কিছু গুডস নিয়ে ব্যবসা করত, ফ্রুটস নিয়ে, নির্দিষ্ট কিছু মশলা নিয়ে ব্যবসা করত। আর সেই টাকা যে রোজগার হতো, সেই টাকাটা তারা সুদে খাটাতো, সুদে এই দেশেরই লোকদের খাটাতো, মানে দিত। এটাই ছিল কাবলিওয়ালাদের পরিচয়। তো যে কাবলিওয়ালার চরিত্র নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন গল্পটা, তার বয়সটা অনুমান করলে আমরা বুঝতে পারি যে বয়সটা হবে মিনি যে চরিত্রটা করেছে সেই চরিত্রটার বাবা কতটুকু হতে পারে। সে কি মিঠুন চক্রবর্তীর মতো বৃদ্ধ হতে পারে? আচ্ছা, না, এতটুকু একটা বাচ্চা রেখে এসেছে সে। তার আফগানিস্তানে সেই বাচ্চাটা বাবা এখানে ব্যবসা করতে এসেছে। তার বয়স কত? তার বয়স সর্বোচ্চ 40-45 না, 30-এর ঊর্ধ্বে নয়, হওয়ার কথা না, সর্বোচ্চ হলো সর্বোচ্চ 30-এর ঊর্ধ্বে নয়। তো সেই হিসাবে নায়ক নির্বাচিত করা উচিত। আর কাবলিওয়ালা তৈরি করার আগে আমার ধারণা ছিল যে কাবলিওয়ালা গল্পটা অনেক বহুল পঠিত, মানে বহু লোকে পড়েছে। কিন্তু সিনেমাটা করার পরে মনে হলো যে অনেক লোকেই পড়ে নাই, কাবলিওয়ালা সম্পর্কে জানেই না কিছু। কাবলিওয়ালা নাম করে কাবলিওয়ালারা যে এখানে আফগানিস্তান থেকে ব্যবসা করতে আসতো, এইরকম যে একটা গোষ্ঠী ছিল বা এক ধরনের মানুষ ছিল, তারা সেই সম্পর্কে জানতই না তখনকার দর্শক, আমার দর্শকরা। আর যার ফলে দর্শক নন্দিত হয়নি সিনেমাটা। তারপরও অনেকের ভালো লেগেছে, অনেকে অনেক প্রশংসা করেছে। আজা চৌ তো খুব, আজা চৌ চিত্র সমালোচক ছিলেন নামকরা, আহমেদ জামান চৌধুরী চিত্রাডির সম্পাদক, তিনি ছবিটি দেখে 5 পৃষ্ঠা ব্যাপী একটা সমালোচনা লিখেছিলেন যে অনেক ভালো হয়েছিল, মানে প্রশংসা করে লিখেছিলেন। দিঘিকে আসলে আপনি রেডি করছেন, সেটা তার ফার্স্ট সিনেমা ছিল আমি যদি ভুল না করে থাকি, এবং দিঘি এখন বাংলাদেশের চিত্রনায়িকা। দেখি নিশ্চয়ই জানেনই, তো আপনি তো দেখছেন। তখন ওই ছোট দিঘিকে রেডি করাতে কি সমস্যা হচ্ছিল আপনার অভিনয় করাতে ক্ষেত্রে? অভিনয় করার ক্ষেত্রে তার সাথে 5 জন লোক আসতো। একজন তাকে আমি সংলাপ বলে দিতাম, সেই সংলাপ তার চাচা তাকে বলতো।
তার চাচা বললে সেটা বলতো সে, নাহলে বলবে না। না হলে বলবে না। তার মা আসতো, অবশ্য তার মাকে শিল্পী হিসাবে নিয়েছিলাম আমি, আর তার বাবাকেও শিল্পী হিসাবে নিয়েছিলাম। এই নেয়ার কারণটা কি দিঘিকে ম্যানেজ করার জন্য? দিঘিকে ম্যানেজ করার জন্য, না হলে দিঘি তো তখন ছোট ছিল, একদমই ছোট ছিল, তাকে দিয়ে অভিনয় করানো সম্ভব হয়তো হতো না। কিন্তু ভালো অভিনয় করেছিল বলেই সে ওই ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। নিঃসন্দেহে বলছিলেন চাচা আসতেন, একজন মা বাবা তো আসতেনই, আর কে কে আসতো তার সাথে? মা বাবা আরো বাড়ির থেকে আরো 2 জন বোধহয় আসতো। কোনো মজার স্মৃতি আছে সেই সময়? কোনো দুষ্টুমি করেছে আপনার সাথে দেখি? দুষ্টুমি করে নাই, খুব ভালো মেয়ে ছিল। এখন তো চিত্রনায়িকা দেখি, এখন তার সম্পর্কে এখন যদি তার সাথে দেখা হয়নি, আমার চিত্রনায়িকা হওয়ার পরে দেখা হয়নি। আপনার খোঁজ খবর নেয় না দেখি? না, খোঁজ খবর কেন নেবে সে? আমি তো সিনেমা বানাচ্ছি না। তারপর আপনার হয়তো আমাকে ভালো জানে। একবার দেখা হয়েছিল, একবার এক সেটে শুটিং করছে, তো তখন খুব সম্মান করেছিল। কাকা আসেন, কেমন আছেন, বসেন। কাকা বলে দেখি আপনাকে। নায়িকা হিসেবে দিঘিকে যদি এখন বিশ্লেষণ করেন তাহলে কি বলবেন, বা কোনো পরামর্শ দিঘি আছে? ভালো করছে, করুক। এখন তো সিনেমা নেই, এটি দিঘির জন্য দুর্ভাগ্য। দিঘির যখন সুসময়, তখন সিনেমা শিল্প হারিয়ে গেছে। আচ্ছা, এবার একটা ভিন্ন প্রসঙ্গে জানতে চাই। বর্তমানে খুবই ভিন্ন প্রসঙ্গ, টেলিভিশন স্ক্রিন খুললেই আমরা দেখি যে সম্ভবত যদি ভুল না করে থাকি, লিটন দেয়ান চিশতির আপনি কিছু পাথরের প্রমোশন করেছেন, বা কোন একটা সেটা অনেক বছর আগে আমাকে একজনে ধরে নিয়ে গিয়েছিল, আমাকে বলেছিল লিটন দেওয়ান। এই প্রসঙ্গটা না নাই ভালো বোধ হয়, তার বিজ্ঞাপন হবে না, সেই ব্যাপারটা জানতে চাই না। বিজ্ঞাপন হচ্ছে এতে কিন্তু লিটন দেওয়ান মানেই আমি বলবো যে বিজ্ঞাপন হচ্ছে। একদমই ওই প্রসঙ্গে আমরা যেতে চাচ্ছি না। সেক্ষেত্রে আপনি কি জ্যোতিষী শাস্ত্র বিশ্বাস করেন? না, আমি জ্যোতিষী শাস্ত্র বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা, চমৎকার। এই যে এখন অভিনয় করছেন আপনি, সেক্ষেত্রে এই অভিনয়ের ক্ষেত্রে কি কোনো বাছ বিচার করছেন কিনা, যে এই ক্যাটাগরিতে করব বা এই ক্যাটাগরিতে করব? বাছ বিচার করার সময় এখন আর নেই। যে আসে তার ছবিতেই অভিনয় করি। কেন করছেন না? আপনি তো বাছ বিচার করার কি, বাছ বিচার করলে একটাতেও অভিনয় করা যায় না। আচ্ছা, কিন্তু কিছু ভক্ত আছেন যে আপনি এমন কিছু সিনেমায় অভিনয় করছেন, আমি জানি না, আপনি আমাকে মাফ করবেন যদি আমি ভুল করে থাকি, যে কিছু সি ক্যাটাগরির মুভিতেও আমরা আপনাকে দেখেছি। এটা নিয়ে ভক্তরা একটু মনক্ষুণ্ণ হয় বা কষ্ট পায়। মনক্ষুণ্ণ হলে আমার কিছু করার নেই। আমার ইনসুলিনের পয়সার দরকার, আমার ইনসুলিন নিতে হয় অনেক, 25,000 টাকার ওষুধ লাগে মাসে। এই জন্য আমার শেষ জীবনে এটা প্রয়োজন আছে। আমাকে যে ডাকে এটাই তো আমার যথেষ্ট। আমি যতটুকু জানি যে ইন্ডিয়ায় যখন আপনি মুক্তিযুদ্ধের ট্রেনিং কিছুক্ষণ আগেই বলছিলেন যে 1975 সালের পরে মুক্তিযুদ্ধের সিনেমাগুলো যখন করতে চান, সেই সময়টা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, এবং ইন্ডিয়াতে আপনি মুক্তিযুদ্ধের ট্রেনিং এর জন্য গিয়েছিলেন, কিন্তু যখন মুক্তিযুদ্ধের জন্য আপনাকে পাঠানো হচ্ছিল, যুদ্ধে আপনাকে অংশগ্রহণ করতে দেয়নি, কারণ আপনি অনেক হ্যাংলা পাতলা ছিলেন। এটা কতটুকু সত্য? হ্যাঁ, সত্য। এবং আমি ওই দিন লো ব্লাড প্রেশারে, মানে এতই লিন অ্যান্ড থিন ছিলাম যে রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমার একটা বন্ধু অনেকক্ষণ ধরে আমার মাথায় পানি ঢেলে তারপর আমাকে জ্ঞান ফিরিয়েছিল, তারপর আমাকে স্যালাইন খাইয়েছিল, ডিম খাইয়েছিল। তারপর আমি, আমার বোনের হাজব্যান্ড ছিল সেই ক্যাম্পের ইনস্ট্রাক্টর, সেই এয়ারফোর্সে চাকরি করতো, সেখান থেকে ইনস্ট্রাক্টর ছিল। তো সেখানে তার কাছে যাওয়ার পরে সে আমাকে চেহারা দেখেই বলল যে, আমি যার সাথে গিয়েছি, যে আমার বন্ধু বসার মোল্লা, তাকে বলল যে তুমি কি করেছো, কাকে নিয়ে এসেছো? ওর কাঁধে রাইফেল দিলে ও তো নিজেই পড়ে যাবে। না না, ওকে নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও, ওর মা অসুস্থ, ওকে বাড়ি নিয়ে যাও, আর তোমরা কোনো দলের সাথে কাজ করো, মানে উপদেষ্টা হিসাবে কাজ করো তোমরা,
তোমাদের তো একজন গিয়েছে মুক্তিযোদ্ধা হিসাবে, রতন মোল্লা গিয়েছে, তার দলের সাথে কাজ করো। আমরা তারপর ফিরে এসে তার সাথেই কাজ করতাম। একটা কথা না খুব কানে বাজছে, আমি আপনাকে খুব পছন্দ করি, জানি আমার মতো মানে আমি তো আপনাদের প্রজন্মেরই না, কিন্তু আপনাকে ছোটবেলা থেকে আপনার কাজ দেখি কিন্তু আপনাকে পছন্দ করা বা ভালোবাসা। কথাটা খালি কানে বাজছে যে আমার তো ইনসুলিনের পয়সা জোগাড় করতে হবে, বা আমার তো 25,000 টাকা ওষুধের ক্ষেত্রে। আপনি একজন কিংবদন্তি নিঃসন্দেহে, আপনি এত এত হিট সিনেমা এই চলচ্চিত্র জগতে দিয়েছেন। আমি দিয়েছি, প্রযোজক পয়সা পেয়েছে, আমি তো পাইনি। আমি তো লাস্ট 3টা ছবিতে সর্বস্ব হারিয়েছি আমার। ইফটিজিং, সর্বনাশাইয়া বা ছিন্নমূল, এবং লাস্ট আমার ছেলের টাকা, আমেরিকার টাকা, তাও নষ্ট করেছি গ্রিন কার্ড ছবি দিয়ে। ছবির নাম গ্রিন কার্ড, না আমি শোনেন নাই, অথচ রিলিজ হয়েছে ছবি, দেখেই নেই লোকে। তো এই দিয়ে তো আমি সর্বস্ব হারিয়েছি। মানে মারুফ ভাই টাকা পাঠিয়েছিলেন, ওটা দিয়ে গ্রিন কার্ড করা হয়েছিল? হ্যাঁ, মারুফ ওখানে শুটিং করেছে। আমি এখান থেকে মোবাইলের মাধ্যমে তাকে ডিরেকশন দিয়েছি। এখন কিছু না মনে করলে কি অবস্থা আসলে, যদি বলি যে অর্থনৈতিক অবস্থা? অর্থনীতির অবস্থা তো ভালোই, ভালো আছি। এই তো সবাই ডাকে, এ দিয়ে চলে যায়। আমি কোটিপতি না, অনেকের ধারণা আমি কোটি কোটি টাকার মালিক। আমাকে সেদিন একটা বিজ্ঞাপন করতে নিয়ে গেল এক মৎস্য ব্যবসায়ী, সেই মৎস্য খামারের মালিক আমাকে বানিয়ে দিল ময়মনসিংহে। তো আমি বলছি যে এই যে আমার পেছনে যে পুকুরটা আছে দেখছেন, এই পুকুরে 1.5 থেকে 2 কোটি টাকার মাছ আছে, যেটা আমি কয়েকদিন পরেই তুলে বিক্রি করব। তো এমনটা তো হয়েছে, মানুষ আমাকে মনে করে আমি অনেক টাকার মালিক। হ্যাঁ, আমি অনেক টাকার মালিক হতে পারতাম যদি সমস্ত ছবিগুলো, আমি যে ছবিগুলো বানিয়েছি সেই ছবিগুলোর মালিক আমি হতাম। মান্না কিন্তু একটা লুটতরাজ দিয়েই 4 থেকে 5 কোটি টাকা প্রফিট করেছিল। দীপজল কিন্তু একমাত্র প্রথম ছবি তেজি দিয়ে 4 থেকে 5 কোটি টাকা প্রফিট করেছিল। তারপর আম্মাজান 9 থেকে 10 কোটি টাকা লাভ করেছিল। এগুলো তো আমার প্রাপ্য না, আমার তো রেমুনারেশন অনলি। সবাই তো আপনাকে চেনে, মনে করে আপনার কাছে হয়তো টাকাগুলো আসতেছে। টাকাগুলো আমার না, আমার শুধু সম্মানীটা। আর ওরা ছবি হিট হয়ে গেলে অনেক টাকা পেলে বেশি টাকা দেয়, সেই টাকা দেওয়ার মন মানসিকতাও তাদের ছিল না। মানে এই যে আম্মাজান সুপারহিট, তারপরে এই যে এতগুলো সুপারহিট মুভি, সেখান থেকে আপনি কোনো বেনিফিশিয়ারি বা আপনি কোনো টাকার অংশ? না 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 না। তারপর কোনো সময় দীপজল ঈদের সময় ডেকে পাঠাতো, ডেকে পাঠিয়ে হয়তো 1 লাখ টাকা হাতে দিত যে নিয়ে যান ঈদ খরচা, এরকম করতো। দীপজল ভালো ছেলে ছিল, দীপজল এদিক থেকে ভালো। মানুষের তো আসলে অনেক কথা, অনেক জানার আগ্রহ, তারপরও ধরেন এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকে অনেক নেগেটিভ কমেন্ট, অনেকে অনেক কিছু ভেবে নেয়, যেমন আমরা আপনাকে ভেবে নিয়েছিলাম। অনেকে লিখবে এখন যে তাহলে মারুফ ভাই আমেরিকায় থাকছেন, এত লাক্সারিয়াস লাইফ লিড করছেন, উনি কি? না, লাক্সারিয়াস লাইফ না। আমেরিকায় বাঙালিদের লাক্সারিয়াস লাইফ লিড করতে হলে এখান থেকে লুট করে নিয়ে যেতে হবে টাকা। এখান থেকে টাকা লুট করে আমেরিকায় নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে সেখানে সম্পদ কিনতে হবে, সে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে। মারুফ তো তা করেনি। মারুফ নিজে পরিশ্রম করছে, রোজগার করছে, সে ভালো থাকছে, 2টা 3টা বাড়ি কিনেছে,
বাড়ির ট্যাক্স দিতে হয়, বাড়ির লোন শোধ করতে হয়, সব দিয়ে থুয়ে তার সামান্য উদ্বৃত্ত থাকে, সে প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠায়। এই তো। আচ্ছা, আপনি সবসময় সত্য কথা এবং স্পষ্টবাদী, যেভাবে বললেন যে এখান থেকে লুট করলে আমেরিকায় হচ্ছে আসলে বড়লোক হওয়া যায়। অবশ্যই। এবং এই কারণেই আমি আজকে আপনার সম্পর্কে পড়ছিলাম, যখন একটা অনেক আগের ঘটনা শুনলাম যে আপনি নাকি একটা সময় টিসি খেয়েছিলেন শুধু সত্য কথা বলার জন্য বা কোনো কিছু প্রতিবাদ করার জন্য কলেজ থেকে। হ্যাঁ, আমি যখন কলেজের ভিপি, আচ্ছা। তখন আমি আমার কলেজ ইউনিয়নের ফান্ড থেকে 24,000 টাকা প্রিন্সিপাল মেরে দিয়েছিলেন, দেবেন না বলছিলেন। তখন আমি তাকে তার রুমের মধ্যে গিয়ে বলেছিলাম, আপনি চোর, আপনি চুরি করেছেন টাকা। ওই বয়সে তখন আমাকে গোপালগঞ্জে ডেকে নিয়ে যাওয়া হয়। তখন ছিল এসডিও একজন পাকিস্তানি। সে আমাকে ডেকে নিয়ে বলল যে তুমি কি এই কথা বলেছো? তো আমি বললাম, জি স্যার, আমি বলেছি, আমার টাকাটা তো ইয়েতে। সে আমার আর কোনো কথা, তুমি বলেছো কিনা সেটা বলো। আমি বললাম যে হ্যাঁ, আমি বলেছি। যাও। আমাকে ফোর্স টিসি দিয়ে কলেজ থেকে বিদায় করা হলো। এই স্পষ্টবাদিতা কিন্তু আমরা আপনার মুভিতেও দেখেছি, এবং রাজনৈতিক সহিংসতা থেকে যত সমাজের অন্যায় অবিচার সবকিছু কিন্তু আপনি আপনার মুভিতে সেই সময়টা যখন কেউ কথা বলার সুযোগ পেত না বা সাহস পেত না, আপনি সেই সাহসটা দেখিয়েছেন। একটা বিষয় একটু জানতে চাই, তারপরও ওই যে খুদ ধরা তো মানুষের স্বভাব, তাই হয়তো বা আমার এই প্রশ্নের মধ্যে এত খুদ ধরছে, সেটা হচ্ছে প্রচুর গালিগালাজ আপনার সিনেমাতে, অশ্লীল কথাবার্তা এবং অশ্লীল কথা না, গালিগালাজ যেটাকে বলা হয়, এবং নকলের অভিযোগ আছে। যেমন আমরা যদি বলি যে বর্তমান মিনিস্টার, আব্বাজান এবং অন্য মানুষ, এটা নিয়ে একটু কনফিউশন আছে। অন্য মানুষটাকে আমরা নকল করেছি নাকি অন্য কান্ট্রিরা আমাদেরটা নকল করেছে, কোনটা? অন্য মানুষ আসলে দক্ষিণ ভারতের ছবি। আচ্ছা, দক্ষিণ ভারতের গল্পটা দেখে আমি তৈরি করি, আমারটা দেখে তৈরি করে কলকাতা। আচ্ছা আচ্ছা। আর বাকিগুলো এই যে নকলের অভিযোগ, এই ব্যাপারে কি বলবেন? বর্তমান খুব একটা নকল না, বাস্তব ছবির আদলে একটা ছবি তৈরি করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই বিষয়টা অনেক জায়গায় ক্লিয়ার করেছেন, ছোট করে যদি একটু বলতেন যে এই যে গালাগালির ছবিতে এটা কেন, বা এখন তো আবার ব্যবহার করা হচ্ছে? আমি বলি, গালাগালি কেন ছবিতে। মগবাজারের একটি বুড়ি মহিলা এখনো জীবিত আছে, তার কোলে আমি কিছুদিন তার প্রেগনেন্সি দেখেছি, তারপর দেখেছি তার কোলে একটি সন্তান, পাগলি মহিলা। সেই মহিলার সন্তানের পরে তার কোলে দেখেছি। তখন আমি ভাবলাম যে এই ছেলেটির তো কোনো সামাজিক দায়িত্ববোধ নেই, সে তো ইচ্ছে করলে যে কেউকে যা খুশি তাই করতে পারবে। তো এটা নিয়ে কি একটা সিনেমা হতে পারে না? আচ্ছা, এই গল্পটা নিয়ে তখন আমি একেবারে রিয়েল শুট করলাম সেই মহিলার উপরে, কিছু দৃশ্য কমেন্ট্রি দিলাম। তারপর ছবিটার নাম ধর। সেই ছবিটার নায়ক হলো মান্না, যে নিজে জানে না সে হিন্দু কি মুসলমান, লেখাপড়া তো দূরের কথা, কিছুই জানে না। সে, তার ওস্তাদ হলো, সে গিয়ে পড়লো দীপজলের হাতে। দীপজল গাঁজা খায় কাউরান বাজারে, তার আড়ত আছে, সেইখানে তার শিষ্য। সে দীপজলের কাছে পড়ার পরে যখন সে একদিন মন্ত্রীর কাছে যাওয়ার, দীপজলকে ডেকেছে একজন মন্ত্রী, সেই মন্ত্রীর কাছে যাবে, তখন সে গেল মন্ত্রীর কাছে। নিয়ে যাওয়ার পর দেখলো যে মন্ত্রী জড়ায় ধরলো দীপজলকে, মন্ত্রী জড়ায় ধরলো মান্নাকে।
তখন মান্না বাইরে এসে জিজ্ঞেস করছে, ওস্তাদ এই লোকটা কি? কয় মন্ত্রী। কয় মন্ত্রী মানে ও এ কি এই এই যে সংসদে শুনি, এই টেলিভিশনে দেখি এই থাবড়ায়, টেবিল থাবড়ায়, এরা এদের? কয় হ। তখন সে উচ্চারণ করেছিল অশ্লীল শব্দ এবং একটি অশিক্ষিত একেবারে মূর্খ ছেলের মুখ দিয়ে কি শব্দটা তখন বের হতে পারে। তখন সে বলেছিল যে তাইলে তো ওস্তাদ সারা। তখন বলতেছিল কিসের? কয় দেশের। আমি এটা বলা আর তুমি এলে গাঁজাখোর, আমাদের বুকে জড়ায় ধরছে, তাহলে কি আর এই দেশ আছে? তো এগুলো ওই পাগলির কোলের বেটাটার বলার অস্বাভাবিক না, এবং তার মুখ দিয়ে কোনো সেই স্কুলে যায়নি, কোনো ভালো শব্দ সে শেখে নাই, সে রবীন্দ্রনাথের কথা বলতে পারবে না, সে রবীন্দ্রনাথকে চেনে না, সে শরৎ সাহিত্য পড়ে নাই, সে শরৎচন্দ্রকে চেনে না, জানে না, তাহলে সে কি বলবে? বরং স্পষ্ট উচ্চারণে কথা বললে জিনিসটা একদম আমরা নিতেই পারতাম না, তাই না? একটি মেয়ে, সে এটি সাহিত্যকর্ম, সাহিত্যে লেখা, যে জমিলা কাজের মেয়ে, সে চিৎকার করিয়া বলিল, আমি আজ হইতে আপনার বাড়িতে আর কোনো কাজ করিব না। শুনতে কি কোনো খারাপ লাগছে? জার্ক লাগছে? খেয়াল করো নাই নিশ্চয়ই। না, সে কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলেছে জমিলা। যখন ভিজুয়ালি সাধু ভাষায় বলছো। হ্যাঁ, আমি আর কাজ করিব না আজ হইতে, সাধু ভাষা। হ্যাঁ, ভিজুয়ালি যদি তুমি তাকে চলচ্চিত্রের মাধ্যমে কিংবা নাটকের মাধ্যমে যদি তাকে কাজের মেয়ে দেখাও, তাহলে তার ড্রেস কি হবে? কাজের মেয়ের মতো ড্রেস, শাড়ি বা সালোয়ার কামিজ, কাজের মেয়ের মতো ময়লা ড্রেস, এবং তার মুখ দিয়ে নিশ্চয়ই বলতে হবে কোনো আঞ্চলিক ভাষা। আজকে আমি আপনার বাড়ি আর কাজ করবো না, আমি চলে যাচ্ছি, এই বলবে। তো তাই তো শুনতে চাও। চরিত্র অনুযায়ী সাহিত্যকর্ম আর চলচ্চিত্র এক নয়। খুব সুন্দর বিশ্লেষণ, খুবই সুন্দর বিশ্লেষণ। এবার একদম শেষ মুহূর্তে আমরা একটা ছোট্ট এক কথায় প্রকাশ খেলবো, র্যাপিড ফায়ার টাইপের। আপনি যদি আবার সিনেমা করেন বা আবার যদি পরিচালনায় আসেন, কোন নায়ক নায়িকাকে নিয়ে কাজ করতে চান? কাজী মারুফ। আর নায়িকা? নায়িকা মারুফের সাথে যে অ্যাডজাস্ট হবে তাকে। বর্তমান সময়ের কেউ? আমি নায়িকাদের চিনি না, নিয়ে নেব একজনকে। বর্তমান সময়ের নায়িকাদের চেনেন? কাউকে না, নিয়ে নেব একজনকে। পূজা চেরি, অপু বিশ্বাস, বুবলির সাথে তো কাজই করেছেন, দিঘির সাথেও তো করেছেন। তবে বুবলিকে আমার ভালো লেগেছে। বুবলি যদি করে, আমি বুবলিকে নেব। বাহ, তাহলে কাজী মারুফ এবং বুবলির একটা জুটি যদি আপনি করেন, হতে পারে, হয়তো করবেন। ইচ্ছা আছে? করার ইচ্ছা আছে একটা ছবি। আমরা চাই আপনি আবার পরিচালনায় আসেন। আচ্ছা, আপনি তো স্পষ্টবাদী, আপনি কি আজকে বলে যেতে চান যে আপনার ক্যারিয়ার নষ্ট করার পেছনে বা আপনার ক্যারিয়ার নষ্ট করার পেছনে কে সব সময় আপনাকে ঈর্ষান্বিত হয়ে লেগেছিল? না, আজ আর কারোর উপর কোনো অভিমান আমার নেই। যাদের উপর ছিল, কিন্তু আমি জানি আপনাকে অনেকে জেলাস তাদের করতেন। সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। আমিও সবার কাছে ক্ষমা প্রার্থী, যে আমাকে ক্ষমা করে দেবেন আমি যদি কোনো অপরাধ করে থাকি। কারোর প্রতি কোনো অভিমান আমার নেই। যা হয়েছে জীবনে, যতটুকু ছিল, আজও যা হচ্ছে, সবটুকুই আমার ভালো। সিনেমার শেষে
সবসময় বাংলা সিনেমায় আমরা সিনেমার শেষে কেন পুলিশ আসতে দেখতাম, এটা আপনার বিশ্লেষণ কি? পুলিশ যদি আগেই এসে যায় তাহলে তো ঘটনার তদন্ত হয়ে আসামি আগেই ধরা পড়বে, আসামি আগেই ধরা পড়বে, ঘটনাও ঘটতে দেবে না, কোনো দুর্ঘটনা খুন খারাপই হতে দেবে না। তখন তো গল্পটা ভিন্ন খাতে চলে যাবে। কিন্তু নায়ক সব সমাধান করার পর পুলিশ কেন আসে? হ্যাঁ, আগেও তো আসতে পারে। তাই আসে, সব সিনেমাই তাই আসে। আচ্ছা, আরেকটা বিষয়, সবসময় দেখতাম যে ছোটবেলা থেকে সিনেমায় নায়িকা কষ্ট পেলেই দৌড়ে বালিশের মধ্যে গিয়ে কাঁদে, কেন? আর কোথায় জায়গা? নায়িকা তো দেয়াল ধরেও কাঁদতে পারতো, চেয়ার ধরেও তো কাঁদে তো এখন, এখন কাঁদে, কিন্তু আগে কেন কাঁদতো? গাছের গুড়িতেও বসে কাঁদে, দেখি তো অনেক। কিন্তু বালিশে আমরা বেশি দেখেছি, কেন? হ্যাঁ হ্যাঁ, ঘরের কাছে বালিশ, ঘরের কাছে, ঘরের মধ্যে ঘটনা ঘটলে দৌড়ে চলে গেছে বালিশের কাছে, বালিশের কাছে মুখ লুকিয়েছে, এই তো। চমৎকার বিশ্লেষণ। কোনো বিজনেস করছেন এই মুহূর্তে? না। আচ্ছা আচ্ছা, এত রাজনৈতিক সিনেমা করেছেন, কখনো কি হুমকি পেয়েছেন কারোর কাছ থেকে? হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, পেয়েছি। জানতে পারি কার আমি কাছ থেকে? 1/11 সময় একটা নাটক করেছিলাম, ভোটের নাটক। আচ্ছা, ইউটিউবে পাওয়া যায় ভোটের নাটক। তো তার 9টা পর্ব, যখন 8টা পর্ব শেষ হলো, 9 পর্ব যখন চললো, তারপরেই আমি ফোন পেয়েছিলাম, আর বেশি দূর অগ্রসর হবি না, তাহলে অসুবিধা হবে। পুরো ফোন? হ্যাঁ, আমি ভয় পেয়েছিলাম এবং অফ করে দিয়েছিলাম। আচ্ছা, কোনো বদ অভ্যাস কি আছে আপনার? বদ অভ্যাস বলতে কি বলেন আমি জানি না, বদ অভ্যাস কিনা জানি না। সিগারেট খাওয়া, মদ খাওয়া, পান খাওয়া, বা নেশা করা বা অন্য নেশা করা, এসবগুলো আমার অনেক দিন থেকেই নাই। আমি কোনো নেশা করি না, আমি মদ খাই না, আমি সিগারেট খাই না। আমি ওই 2 কাপ কফি খেলাম এখানে এই অফিসে এসে। কফিটা বদ অভ্যাস লাগছে আপনার কাছে? দারুণ। তবে কফিতে চিনি খাওয়া যাবে না, আপনার ডায়াবেটিস আছে আমি কিন্তু শুনেছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে 21শে পদক, এটা তো এখনো পাওয়া হয়নি আপনার। না। এটা নিয়ে কি কোনো আক্ষেপ আছে? আক্ষেপ করে আর লাভ কি? আমাকে বিবেচনায় আনে নাই, বিবেচনায় আনলে তো দিত। আমি যা পেয়েছি তাতেই খুশি আমার মন। আমি অনেক পেয়েছি, আমি অনেক পুরস্কার পেয়েছি, আমার ঘর ভরা পুরস্কার। আমি পুরস্কার পেয়েছি সাধারণ মানুষ থেকে, পুরস্কার পেয়েছি রাস্তায়, রাস্তায় বের হলে আমি হাত প্রায় উঁচু করেই রাখতে হয়। ইদানিং লাঠি ধরে হাঁটি, তারপরও হাত প্রায় উঁচু করেই রাখতে হয়, সালাম গ্রহণ করতে হয়। ওয়ালাইকুম আসসালাম বলতে বলতে আমি হয়রান হয়ে যাই। এ তো অনেক ভালোবাসা, অনেক পাওয়া। এটা 21শে পদকের চাইতে অনেক বড় নাকি? 21শে পদক কি? যারা যারা পেয়েছে তারা কি করেছে? তারা দেশের জন্য কি বয়ে এনেছে? নাম বলবো না, হাজারো হলে নাম বলবো না। তারা কারা যারা 21শে পদক পেয়েছে? দলীয় গোলাম। আপনি যদি গোলাম হতে পারতেন, আপনাকেও কি দেওয়া হতো এরকম? কখনো চেষ্টা করেছেন? অফার তো করেছিল নিশ্চয়ই। না। আরেকটা বিষয় আমি জানি যে আপনার 21শে পদক কনফার্ম হয়েছিল একবার, তারপরও ক্যান্সেল হয়েছিল, এই ব্যাপারে কিছু বলবেন? এই বিষয়টা কিভাবে জানলেন আমি জানি না, তবে আমাকে আমার নাম, ঠিকানা, বৃত্তান্ত, আমার চলচ্চিত্রের বৃত্তান্ত সমস্ত কিছু নিয়ে গিয়েছিল এই সংস্কৃতি মন্ত্রণালয়ের
একজন কর্মকর্তা, দুইজন কর্মকর্তা, হ্যাঁ, সচিব। কত সালে এটা? এটা হলো আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো। আচ্ছা, বহু আগে। তারপর এটা ক্যান্সেল কেন হলো? আবুল কালাম আজাদ ছিলেন তখন মন্ত্রী। তখন আমি জিজ্ঞেস করছিলাম, আমি জানি না, আমি জিজ্ঞেস করছিলাম যে কেন এই সব, কেন? আপনি 21 পদক পাচ্ছেন, আমাদের ইনফরমেশন মিনিস্ট্রি থেকে একজনেরই নাম যাবে, সেটা হলো আপনার। পরে আমাকে আবুল কালাম আজাদ দুঃখ প্রকাশ করে বলেছেন, সরি, আমি দিতে পারলাম না। আমি কেন, কি হয়েছিল, প্রবলেম কি? আমি তো চাইনি। আমাকে দিতে পারলেন না, আবার নাম ঠিকানা লেখায় নিলেন। শুনতে চায়েন না, আমাকে বলছিল যে জানতে চায়েন না। তো পরে শুনতে পারলাম, পরে অনেক পরে শুনতে পেরেছি, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা নিজেই টিকমার্ক করেছে এই নামটি বাদ। আপনার পরিবর্তে কে পেয়েছিলেন? তা আমি জানি না, খোঁজ আমি নিতে খোঁজ খবর নেই, আমি এখন আর খোঁজ খবর নেই না। প্রাইম মিনিস্টারের নলেজে যদি বাদ থাকে, টিকমার্ক দিয়ে দেয় সে, এর চাইতে দুর্ভাগা আর কে থাকতে পারে? আমি সেই দুর্ভাগা। এবং আমার বাড়ি গোপালগঞ্জ বলেই বোধহয় এটা হয়েছিল। আপনার বাড়ি গোপালগঞ্জ বলে? হ্যাঁ, আপনার এবং কাজ? আমি কখনো আওয়ামী লীগ করি নাই, আমি ছাত্র ইউনিয়ন করতাম। কলেজ লাইফে? কলেজ লাইফে ছাত্র ইউনিয়ন করতাম, পরবর্তীতেও সেই আদর্শ থেকে বিচ্যুত হয়নি। একটা বিষয় আমি কিভাবে বলবো আমি জানি না, অনেক শিল্পী মানে হয় কি যে যখন বেঁচে থাকেন তখন তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয় না, কিন্তু মরার পর মরণোত্তর সংবর্ধনা বা মানে মৃত্যুর পরে যে পদকগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হয়। আপনি কি এই ব্যাপারে কিছু বলতে চান? মানে মৃত্যুর পরে আমি অনুরোধ করব, যারা কর্তৃপক্ষ আছেন তারা কখনোই আমাকে কোনো পদক দেবেন না। আপনারা তুষ্ট হবেন আমাকে পদক দিয়ে, এমনটি করবেন না। আমাকে তুষ্ট করতে পারলেন না, আপনারা তুষ্ট হবেন এমন কাজটি করবেন না। এই মুহূর্তে আপনার সবচেয়ে প্রয়োজন কি? সম্মাননা নাকি টাকা? দুটোই। সম্মাননা তো আমার পেয়েছি, অনেক পেয়েছি, বললাম তো। যখন আমি নিউ মার্কেটে ঢোকার পথে গেট দিয়ে ঢুকছি, দৌড়ে এসে এক মহিলা আমাকে, তখন পান খেতাম, দৌড়ে এসে একটা মহিলা আমাকে একটা পান দিয়ে বলছে, তার পুঁজি কিন্তু 200 টাকা। আচ্ছা, তার ব্যবসার পুঁজি কিন্তু 200 টাকা। সে দৌড়ে, সে পান বিক্রি করে, সে দৌড়ে এসে আমাকে একটা পান দিয়ে বলছে, স্যার এইটা খান, আমার খুব ভাল লাগবে। আমি নিয়েছিলাম, পানটা খেয়েছিলাম, এবং আমি মনে করেছিলাম আমার জীবনের সবচাইতে বড় পুরস্কার এইটা। বাহ, খুব দারুণ, খুবই দারুণ। আমার খুব ভালো লাগলো কথাটা শুনে। পান আপনার জীবনের সবচেয়ে বড় পুরস্কার, কারণ আপনি আপনার ভক্ত থেকে পেয়েছেন। খুবই চমৎকার। যদি বলি যে এই মুহূর্তে কোন 3টা জিনিস জীবনে পেলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন বা সুখী হবেন? আমি বেঁচে থাকলে খুশি হব, বেশি দিন বাঁচলে। আমার ছেলে মেয়ে অসুস্থ না হোক, তাই আমি চাই। ইনশাআল্লাহ। আমার স্ত্রী যেন আমৃত্যু আমার পাশে থাকে। বাহ, আপনার কথা শুনে আমার গুসবাম্প হচ্ছে। খুব চমৎকার। আর যদি বলি যে আমাদের জীবনে অনেক ইচ্ছা থাকে যে এই কাজটা করে আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাই, বা এই কাজটা করার পর্যন্ত আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই, সেই জীবনের শেষ ইচ্ছাটা কি আপনার জীবনে? এমন কোনো ইচ্ছা এখন আমার আর নাই। চলচ্চিত্র ছাড়া আমি কিছু বুঝি না। আমি চলচ্চিত্রর জন্যে
একেবারে একটা নিবেদিত প্রাণ। চলচ্চিত্র ছাড়া আমার কোনো ব্যবসা ছিল না। চলচ্চিত্র আমার শয়নে স্বপনে ধ্যানে মগ্নে সমস্ত সময় চলচ্চিত্র ছিল। এবং আমি 52টা ছবি করেছি। 52টা ছবির সমস্ত গল্প আমার নিজের, চিত্রনাট্য নিজের। গল্পর সাহায্য নিয়েছি অনেক সময় সাহিত্য থেকে, অনেক সময় যেমন দিলদার আলী গল্পের সাহায্য নিয়েছি ফটিক চাঁদ, সত্যজিৎ রায়ের লেখা ফটিক চাঁদ গল্পের অবলম্বনে। তারপর ক্ষুধিত পাষাণ, রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ অবলম্বনে রাজবাড়ি গল্পের সাহায্য নিয়েছি। তারপর বর্তমান ছবিতে একটা ছবির সাহায্য নিয়েছি গল্পের, এবং এইভাবে সাহায্য নিয়েছি। তাছাড়া আমি সব লেখা কাবলিওয়ালা রবীন্দ্রনাথের স্ট্রাকচারে কাবলিওয়ালা তৈরি করেছি। এখন যদি করেন, সমাজের কোন অন্যায়টা নিয়ে সিনেমা করতে চান? সমাজের কোন অন্যায়? সমাজে বিরাট একটা অন্যায় তো ঘটে গেল ছাত্র জনতাকে নিয়ে। তাহলে কি আপনি ছাত্র জনতাকে নিয়ে একটা সিনেমা বানানোর প্ল্যানিং আছে? ছাত্র জনতাকে নিয়ে যেসব ঘটনা ঘটেছে, এক একটি ঘটনা এক একটি সিনেমার কাহিনী, এগুলো নিয়েই ছবি বানানো উচিত। আচ্ছা, আপনি কি বাজারে যান এখনো? হ্যাঁ। বাজার করেন? হ্যাঁ। মাছ কেনেন? হ্যাঁ। আমি শুনেছি মানুষ নাকি মাছের বাজার দেখলে একদম পাগল হয়ে যায়। হ্যাঁ। আপনি প্রতিদিন বাজার করেন? প্রায় প্রতিদিন বাজার করি না, সপ্তাহে 1 দিন 2 দিন। আচ্ছা, বাজারের লিস্টে যদি কোনোটা আনতে ভুল হয়, ভাবে কি বকাঝকা করে? না না। আচ্ছা, সর্বশেষ আমাদের কিছু এখনকার যারা কাজ করছেন তাদের সম্পর্কে আপনার কোনো পরামর্শ বা অভিব্যক্তি যদি থাকে, রায়হান রাফি এক কথায়। যারা এখন সিনেমা বানাচ্ছে তাদের প্রতি আমার অনুরোধ, তোমরা প্রান্তিক মানুষের বিনোদনের কথা চিন্তা করে সিনেমা তৈরি করো। প্রান্তিক মানুষরা একেবারে অসহায় অবস্থায় আছে, তারা বিনোদনের কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। আমাদের সমাজ নষ্ট হবে। সমাজ বিনির্মাণে আমার মনে হয় একজন চলচ্চিত্র পরিচালকের কাজ করা উচিত বলেই আমি মনে করি এই যে কিশোর সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে, ছিনতাই করছে, তারপর তারা বিভিন্ন রকমের নেশায় আসক্ত হচ্ছে, তাদের অন্তত কিছু সময়ের জন্য সিনেমা হলে আটকে রাখো। তার মানসিক একটা পরিবর্তন ঘটাও। এটা তোমাদের উপর দায়িত্ব। সিনেমা যারা করে তাদের উপর দায়িত্ব। আমরা চলে গেছি, আমরা আর পারবো না। তোমরা যারা নবীন, তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকলো আমার, একেবারে প্রান্তিক মানুষের জন্যে, প্রান্তিক মানুষের বিনোদনের কথা চিন্তা করে সিনেমা তৈরি করবে। সবাইকে ধন্যবাদ। খুবই চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ শিল্পীর কথায় আসার জন্য। আপনি ভালো থাকবেন এবং দীর্ঘায়ু হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই ছিল শিল্পীর কথার আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবারও কোনো শিল্পীকে নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।